হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি তোমাদের প্রদীপ স্যার ম্যাথ ক্লাস নিয়ে। পরশু টেস্ট পেপার থেকে আমাদের ক্লাস চলছে। বড় প্রশ্নের ক্লাস এতদিন ধরে দিচ্ছিলাম, আজকে আমি দেবো তোমাদের ছোট প্রশ্নের ক্লাস। ঠিক আছে, অবজেক্টিভ টাইপের প্রশ্ন আমরা নিয়ে এসেছি। পরশু টেস্ট পেপার 2025 কোয়েশ্চেন নাম্বার যেগুলো আমরা দেখাবো, একের দাগের, দুইয়ের দাগের, তিনের দাগের, চারের দাগের অঙ্কগুলো। পেজ নাম্বার তোমরা চলে যাবে 439 পেজ এবং 440 পেজ। এই দুই পেজের অঙ্কগুলো যে আছে আমাদের ছোট প্রশ্ন, অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো, 1 থেকে 4 দাগ পর্যন্ত প্রশ্নগুলো, সেই অঙ্কগুলো করাবো। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। খুব ভালো ভালো অঙ্ক আছে আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো। আর তোমাদের যেটা বলবো আমি, তো ক্লাস শুরু করার আগে তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকে দেখে নেবো আজকের ক্লাসের অঙ্কগুলো আমাদের কী আছে। তো তোমাদের যে পরশু টেস্ট পেপার বইটা আছে, সেই বইটা কিন্তু তোমাদের নিতে হবে। এই যে বইটা হাতে নিতে হবে আর আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। আজকের ক্লাস শুরু করার আগে আমি এর আগের যে ভিডিওটা দিলাম, 433 পেজের বড় প্রশ্নের যে ভিডিওটা দিলাম, সেই ভিডিওতে যে 13-র 1 নম্বর যে অঙ্কটা আছে, সেখানে আমাদের একটা যোগ মিস্টেক হয়েছে। তোমাদের বলে দিচ্ছি, পেজ, তাই না, 433 পাতা, এই পাতাতে দেখবা 13-র 1 নম্বর অঙ্কটা আমরা একটা যোগ মিস্টেক করেছি। সেই যোগটা আমি তোমাদের বলে দিচ্ছি, 1.732 + 1। তাহলে আমাদের এখানে 30 গুণিত এই যে যোগটা হবে, এখানে 1 আর 1 যোগ করে 2 হবে, এখানে আমি 4 করে দিয়েছিলাম। তো তোমরা এই 4-এর জায়গায় 2 করে নিও। এই যোগটা আমাদের মিস্টেক হয়ে গেছে। পাশে এটা গুণ করে তোমাদের অ্যান্সারটা মিলে যাবে। অ্যান্সারটা তখন এর আগে মিলেনি, এবার গুণ করলে তোমাদের অ্যান্সারটা মিলবে। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও, একটা যোগ মিস্টেক হয়ে যেতে পারে। এত অঙ্ক করা হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো আজকের ক্লাসটা কিন্তু যেটা বললাম খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের অঙ্ক ক্লাসে যে আছে পেজ নাম্বার 439, 440, এই পেজের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে। তাহলে তোমাদের অঙ্কগুলো ভালো করে দেখতে হবে এবং ভালো করে করতে হবে। তো চলো আমরা অঙ্কগুলো চালু করে দিই, দেখে নেব আজকের ক্লাসের অঙ্কগুলো আমাদের কী আছে। তো একের একটা করাবো আমরা। তো একের প্রশ্নগুলো আমাদের এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, তো আমরা আগে এমসিকিউ অঙ্কগুলো করাবো। তো একের প্রশ্নটা বলছি, কিছু পরিমাণ টাকা 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার আমাদের বের করতে বলেছে। কিছু পরিমাণ টাকা, এখানে আসলটা দেওয়া নাই। তো আমাদের যেটা আসল পি বলি, তা আসলে আমরা পিটাকে ধরে নেব x টাকা, এটা হচ্ছে আমাদের আসল। আর এখানে দেখো 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে এই টাকাটা, তাই না, সুদে আসলে মানে সুদ আসলটা আমাদের হয়ে যাবে, সুদ আসলটা আসলের দ্বিগুণ হবে বলতে 2x হয়ে যাবে। এটা আমাদের সুদ আসল। আসল আর সুদ আসল জানা আছে, তাহলে আমরা সুদ পেয়ে যাব। এটা তোমাদের জানতে হবে। যদি সুদ আসল জানা থাকে, আসল জানা থাকে, তোমরা সুদ বের করতে পারবা। সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও, পেয়ে যাবা সুদ। তাহলে দেখো সুদ পেয়ে গেলাম আমরা x টাকা। তাহলে এবার দেখো আমরা যেটা সূত্র জানি, I সমান PTR/100, সুদের সূত্র I সমান PTR/100। মান বসাও, সুদ I হচ্ছে x, আসলটা আমাদের x, আর সময়টা এখানে দেখো 8 বছর বলেছে, তাহলে 8, আর সুদের হারটা আমাদের বের করতে বলেছে, সুদের হারটা বের হবে, আর আমরা রেখে দিলাম 8টা হচ্ছে সুদের হার। এখানে দেখো x কেটে দিলাম, এখানে 1, এখানে যদি কাটাকাটি করো তোমরা এটা পেয়ে যাবা। এখানে 4 দিয়ে করি, 4 দিয়ে 8, আর এখানে 4 × 25 = 100। তাহলে আমরা আর এর মানটা দেখতে পাচ্ছি 25/2, এটা 25 হয়ে যাবে আর 2টা নিচে নেমে যাবে। তো এটা তোমরা ভাগ করবা, এটা 12/1/2 পেয়ে যাবা, তাই না। 25-এর অর্ধেক 12.5 পাবা। তাহলে এটা আমাদের অ্যান্সার, 12/1/2%। দেখো আমাদের অপশান কত নম্বর মিলেছে, এ নাম্বার অপশানটা আমাদের মিলে গেছে। তাহলে অ্যান্সারটা আমাদের এ। এবার 2-এর প্রশ্নটা দেখো, আমাদের আছে 3x² + λx, এটাকে ল্যামডা বলা হয়, ঠিক আছে। তো 3x² + λx + 3 = 0, এভাবে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। আর বলেছে এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটির বর্গ হলে ল্যামডার মান বের করো। এই যে ল্যামডা আছে, এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে ধরে নেব একটি বীজ অপরটির দ্বিগুণ বলেছে, তাহলে ধরি একটি বীজ আমরা আলফা ধরে নিলাম। তাহলে অতএব আমরা অপর বীজটা পেয়ে যাব। অতএব অপর বীজ, যেহেতু একটি বীজ অপর বীজের আমাদের কি বলেছে, দ্বিগুণ বলেছে, তাই না। তাহলে আমরা পেয়ে গেলাম দুটি বীজ, একটি বীজ আলফা আর অপর বীজটি হবে α²। যেহেতু আমাদের বলে দিয়েছে একটি বীজ অপরটির বর্গ বলেছে, তাহলে একটা যদি আলফা না, অপরটি কি হবে, α² হবে। আচ্ছা, এবার আমরা কি করব, বীজ দিয়ে যোগফল বের করব। তাহলে আলফা প্লাস α², বীজ দিয়ে যোগফল। এই সূত্রটা হচ্ছে আমাদের -b/a, মাইনাস, ঠিক আছে। আমি যদি লিখে দিই -b/a লিখে দিলাম,
এবার দেখো এটা তো আমাদের সূত্র, তাহলে মাইনাস বি কত আমাদের, বি হচ্ছে এক্সের সহগকে বি বলা হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের ল্যামডা, এক্সের সহগ ল্যামডা আছে, আর এ হচ্ছে এস স্কোয়ার সহগ, তাহলে আমাদের এটা 3 বসাতে পারবো। এবার আমরা চলে যাবো বীজদের গুণফল চলে যাবো। আচ্ছা এটা আমরা কী পেলাম, এটা পেয়ে গেলাম আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস আলফা স্কোয়ার। ওকে, এটা আমরা পেয়ে গেলাম, একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবং বীজদের গুণফল করি আমরা, বীজদের গুণফলের সূত্র হচ্ছে দেখো আলফা ইন্টু আলফা স্কোয়ার, এটা হচ্ছে বীজদের গুণফল। আর বীজদের গুণফল আমরা পাই সি বাই এ, বীজদের গুণফলটা কী বলবো, সি বাই এ। সি হচ্ছে ধ্রুবক পার্টটা, যেটা আমাদের 3 আছে এখানে, আর এ আছে আমাদের এস স্কোয়ার সহগ, যেটা এখানেও 3 আছে। তাহলে এবার লক্ষ্য করে এদিকে তো আলফা কিউব পাচ্ছি, এদিকে 3 কেটে গেলে এটা 1 পেয়ে গেলাম। আচ্ছা 1কে আমরা 1 কিউব লিখতে পারবো, তাহলে অতএব এখান থেকে আলফার মানটা আমরা 1 পেয়ে গেলাম, কারণ পাওয়ার পর সমান হলে মূল সংখ্যা সমান, তা আলফার মানটা কত 1 হয়ে গেল। আমরা এবার 1 নঙে বসিয়ে দেবো, 1 থেকে দেখো আলফার মানটা যদি আমরা 1 বসিয়ে দিই, তাহলে দেখো আলফা জায়গায় 1 বসাবো, প্লাস আলফা স্কোয়ার ছিল, তাহলে 1 স্কোয়ার সমান এদিকে ছিল আমাদের মাইনাস ল্যামডা বাই 3। তাহলে এদিকে লক্ষ্য করো এখানে কত পাচ্ছ, এদিকে 1 প্লাস 1 সমান মাইনাস ল্যামডা বাই 3, তাহলে 1 যোগ করে 2 মাইনাস ল্যামডা বাই 3, তাহলে বর্গগুণ করো, এদিকে 6 মাইনাস ল্যামডা, তাহলে এখানে দেখো ল্যামডার মানটা কত পাচ্ছি, ল্যামডা পেয়ে যাচ্ছি, মাইনাস দিয়ে গুণ করে দিলে এখানে -6 হয়ে যাবে, তাহলে ল্যামডার মানটা পেয়ে গেলাম -6। দেখো ডি নম্বর অপশানটা মিলছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল ডি। এবার 1-এর 3-এর প্রশ্নটা আমাদের বলছে দেখো রম্বসের ক্ষেত্রফল এবং তার কর্ণদ্বয়ের গুণফল যৌগিক ভেদে আছে, তাহলে এখানে ভেদ ধ্রুবকের মান কত হবে। তা দেখো তো আমাদের জানতে হবে রম্বসের ক্ষেত্রফলটা কত হয়, তো তোমাদের এখানে জানতে হবে, দেখো আমরা লিখছি রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু হাফ গুণিত রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এখানে রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। ওকে, এটা আমাদের সূত্র যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। দেখো তো এরা যৌগিক ভেদে আছে, তাহলে যৌগিক ভেদে থাকলে পরে লক্ষ্য করো আমাদের এই যে রম্বসের ক্ষেত্রফল ভেরিয়াস রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, তাহলে সমান ধ্রুবক সংখ্যা, তো সমান ধ্রুবক, তাহলে ভেদ ধ্রুবকটা কত আছে, হাফ আছে। ঠিক আছে, দেখো রম্বসের ক্ষেত্রফলটাকে যদি আমরা এ নিয়ে নিই, ঠিক আছে, আর কর্ণদ্বয়ের গুণফলটা আমরা কী নিয়ে নেব, D1 ইন্টু D2 নিয়ে নিলাম। তাহলে একবার ভাবো তো এ ভেরিয়াস কত, D1 D2, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এ ইজিক্যাল টু করি, তাহলে আমাদের কে আসবে, তাহলে কে D1 D2 একবার কম্পেয়ার করো, এখানে দেখো হাফটাই কিন্তু আমাদের কত, এই যে হাফটাকে যে বলি, এই যে দেখো এটা আমাদের কে, তাহলে এখানে কিন্তু কে এর মানটা কিন্তু 1/2 আছে, এই যে দেখো কে এর মানটা ভেদ ধ্রুবকটা। তাহলে এটাকে দেখে আমরা বলে দিব যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, তাহলে ভেদ ধ্রুবকটা আমাদের আছে 1/2, তাহলে অ্যান্সার 1/2 হবে। আমাদের কত নম্বর অপশানটা আছে, অপশান আমাদের অ্যান্সার যেটা আমরা বলে দেবো তোমাদের 1/2 দেখতে পাচ্ছি, বি নম্বর অপশানটা, এই যে হাফ, এটাই আমাদের অ্যান্সার। দেখো 4-এর প্রশ্নটা দেখো আমাদের কি বলছে, একটি শঙ্কুর উচ্চতা, পার্শ্বতলের ক্ষেত্রফল এবং আয়তনটা যথাক্রমে বলে দিয়েছে এইচ হচ্ছে উচ্চতা, আর এসটা এখানে আছে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর আয়তন যেটা বলেছে ভি পরপর বলেছে যথাক্রমে বলেছে। তাহলে শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, আর আয়তনটা বলে দিয়েছে। তাহলে এইভাবে দেওয়া হলে আমাদের মান বের করতে বলেছে 3π VH³ মাইনাস S স্কোয়ার H² প্লাস 9V স্কোয়ার, এটা আমাদের এর মান আমাদের বের করতে বলেছে কত হবে। আচ্ছা যাই হোক, আমরা মানটা বের করব। এখানে আমাদের দেখো শঙ্কুর উচ্চতা, পার্শ্বতলের ক্ষেত্রফল, আয়তন এগুলো আমরা বের করব। শঙ্কুর আমরা ধরে নেব যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরবো, শঙ্কুর উচ্চতা ধরে নেব, আর শঙ্কুর তির্যক উচ্চতা ধরে নেব আমরা। তাহলে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম কত, আমরা আর ধরে নিলাম। ওকে, এবার শঙ্কুর ধরে নেব আমরা উচ্চতা ধরে নিই। তাহলে শঙ্কুর উচ্চতা, দেখো শঙ্কুর উচ্চতা এখানে বলেছে এইচ,
আর এই বড় হাতের এইচটাকে আমরা ধরে নিলাম এইচ, শঙ্কুর উচ্চতা এইচ বলে দিয়েছে, তাহলে এইচটাকে ছোটো হাতের এইচ ধরে নিলাম। এবার ধরবো শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাকে আমরা এল নিয়ে নেব। আচ্ছা, তোমাদের এখানে শঙ্কুর ছবিটাকে আমি বুঝাই। তা দেখো, এই হলো আমাদের একটা, এই যে আমাদের শঙ্কুর ভূমির ব্যাস, এখানে ভূমির কেন্দ্রবিন্দু, এটা ও এ, এটা বি নাম দিয়ে দেবো আমরা। তাহলে ও এটা আমরা বলবো, এখানে উচ্চতাটা আমরা যদি করে দিই, এটা হচ্ছে আমাদের উচ্চতা, ও এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, উচ্চতাকে আমরা এইচ, ও বিটা এইচ, আর এ বিটা তির্যক উচ্চতা, এখানে দেখো এটা হচ্ছে আমাদের এল। তাহলে দেখো এটাতে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি পাবো। তার সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজের স্কোয়ার, এল স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো এল স্কোয়ার মানটা এটা হয়, এই মানটা আমাদের ব্যবহার হবে। তাহলে এখানে দেখো তির্যক উচ্চতা আমরা এল ধরে নিলাম। এবার দেখো শঙ্কুর আমরা কী করবো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলটা এখানে আমাদের বলেছে এস। তাহলে এস সমান কী হবে, এস দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে শঙ্কুর পাই আর এল, ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। আর শঙ্কুর আয়তনের সূত্র দেখো, আয়তনটাকে ভি বলেছে, তাহলে ভি সমান দেখো আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র। ওকে, এবার দেখো কার মান বের করতে বলেছে, তাকে আমরা লিখব। মানটা আমাদের বের করতে বলেছে 3 পাই ভি এইচ কিউব, তারপর আছে মাইনাস এস স্কোয়ার এইচ স্কোয়ার, এটা আছে, তারপর আছে প্লাস 9 ভি স্কোয়ার আছে, পাস। এর মানটা আমাদের বের করতে বলেছে। দেখো প্রত্যেকের মানটা আমরা বসিয়ে দেবো, সমান 3 পাই, এখানে যদি ভি এর মানটা বসাই, ভি এর মান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর বড় হাতের এইচ হচ্ছে ছোটো হাতের এইচ, তার কিউব হয়ে গেল। তারপর এখানে দেখো এর মানটা আমরা বসাবো পাই আর এল তার স্কোয়ার, আর বড় হাতের এইচ বলতে ছোটো হাতের এইচ বসিয়ে দেবো তার স্কোয়ার, প্লাস 9 ইন্টু, এবার ভি এর মানটা বসাবো, ভি এর মান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ তার আবার হোল স্কোয়ার। এখান থেকে সরল করে আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবো আমরা। সরল করে এখানে 3 কেটে দেবো, পাই দেখো দুটো পাই আছে, তাহলে আমরা এখানে পাই স্কোয়ার লিখে দেবো। আর দেখো এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার বসালাম, আর এইচ দেখো এইচ কিউব আর এইচ গুণ করলে h⁴ যাবে আমাদের। এবার এখানে দেখো সরলটা, তাহলে এটা যদি স্কোয়ারটা ভাঙাই, তাহলে আমরা পেয়ে যাবো পাই স্কোয়ার আর স্কোয়ার আর এল স্কোয়ার আর এইচ স্কোয়ার ছিল আমাদের, এটা হবে 9 ইন্টু, এবার হোল স্কোয়ার আছে, তাহলে 1/9 হয়ে যাবে, তাই না, স্কোয়ারের জন্য। আর এখানে পাই স্কোয়ার পাবা, r⁴ পাবা, আর এইচ স্কোয়ার পেয়ে যাবা। এবার দেখো এখানে আমাদের এল স্কোয়ার মানটা বসিয়ে দেবো, যে এল স্কোয়ার মানটা আমরা বের করে রেখেছি, তাই এটা লিখে দিই পাই স্কোয়ার আর স্কোয়ার h⁴ মাইনাস দেখো এখানে পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার আমরা বসিয়ে দিলাম, আর এল স্কোয়ার মানটা দেখো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে আমাদের, বসিয়ে দিলাম মানটা। আর এখানে 9 তো কেটে গেল, তাহলে প্লাস আমাদের থেকে গেল পাই স্কোয়ার r⁴ এইচ স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো পাই স্কোয়ার আর স্কোয়ার h⁴, এটা গুণ করো, এটা যদি গুণ করো তো এটা পাবা পাই স্কোয়ার r⁴ এইচ স্কোয়ার পেয়ে যাবা, মাইনাস আবার দেখো পাই স্কোয়ার আর স্কোয়ার, আর এখানে h⁴ পাবা, প্লাস, আর এটা আমাদের ছিল পাই স্কোয়ার r⁴ এইচ স্কোয়ার। আব দেখো এবার কিন্তু দেখো কাটাকাটি যাচ্ছে, দেখো এটা আর এটা মিলছে, তো প্লাস মাইনাস একই মিলে গেছে, তো এটা কেটে গেল। আর এটা দেখো এটা মিলে গেছে, আমাদের একই মিলে গেছে, তাহলে প্লাস মাইনাস আছে, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে সবাই কেটে গেছে, গেলে অ্যান্সার কি, অ্যান্সার আমাদের 0 হয়ে গেল। তা 0 দেখো কত নম্বর অপশানে আছে আমাদের, আমরা 0টা আমরা দেখতে পাচ্ছি অপশান নাম্বার আছে এ নাম্বারটা, তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশান এ নাম্বার। 5 প্রশ্নটা দেখো বলেছে cot থিতা সমান tan n-1 ইন্টু থিতা, তাহলে এখান থেকে আমাদের থিতার মানটা বের করতে বলেছে, থিতার মানটা কত হবে, তো দেখো থিতার মানটা আমরা বের করে নিতে পারবো। তো আমরা প্রথমে কি করছি, cot থিতা রেখে দিলাম,
আর এখানে দেখো এই টেনটাকে আমরা কট করে দেব, ঠিক আছে, কট করো তাহলে পুরো কোণ অনুযায়ী এটাকে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস n-1 যে কোণটা ছিল সেটার থেকে যাবে। এই যে দেখো টেনটাকে কট করতে পারো কিন্তু 90 ডিগ্রি মাইনাস ওই কোণটা আবার রেখে দেবো, কারণ এটা পুরো কোণের সূত্র অনুযায়ী দেখো কোট 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে আমাদের ট্যান থিতা ফিরে আসবে। তাহলে এটা থেকে এটা আমরা লিখতে পারবো, যেহেতু এটা থেকে এটা হয় তাহলে আমরা এটাকে এটা লিখে নিতে পারবো। এবার দেখো উভয় দিকে কট কট হয়ে গেছে, তাহলে আমরা যদি কট কট ভ্যানিশ করি তাহলে এদিকে থিতা থেকে গেল আর এদিকে এই কোণটা থেকে গেল 90 ডিগ্রি মাইনাস n ইন্টু -1, 90 ডিগ্রি মাইনাস n-1 ইন্টু থিতা, এটা আছে আমাদের। আচ্ছা তাহলে এখান থেকে দেখো আমরা সরল করি, তাহলে এদিকে আমাদের আছে থিতা, এটা 90 ডিগ্রি মাইনাস n, ঠিক আছে। দেখো এই থিতাটা যদি গুণ করি তাহলে এখানে n থিতা হয়ে যাবে মাইনাস n থিতা, আর মাইনাস মাইনাসে প্লাস, আর এক আর থিতা গুণ করে থিতা পেয়ে যাবে। আচ্ছা দেখো এই থিতা আর এই থিতা তোমরা কেটে দিতে পারো, তাহলে এদিকে আমাদের কে আছে কিছু না 0, তাহলে এই যে মাইনাস n থিতা বাদিকে নিয়ে আসবো তাহলে প্লাস n থিতা হয়ে যাবে, তাহলে শুধু n থিতা দিয়ে দিলাম। আর এদিকে আমাদের আছে 90 ডিগ্রি, তা দেখো n থিতা 90 ডিগ্রিকে আমরা π/2 করতে পারবো, এটা হচ্ছে বৃত্তের মানে, ঠিক আছে। পায়ের মানে হচ্ছে 180 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি পাবা। তাহলে এবার আমরা এখান থেকে দেখো থিতার মানটা বের করে নেব, থিতার মানটা হয়ে যাবে দেখো π/, আর nটা যদি নিচের দিকে নামিয়ে দাও তাহলে কত যাবে 2n, থিতার মান পেয়ে গেলাম π/2n। দেখো এই মানটা কোথায় আছে, π/2n মানটা আমরা ডি নম্বর অপশানে দেখতে পাচ্ছি, তার অ্যান্সার আমাদের ডি নাম্বার। 6 প্রশ্নটা দেখো আমাদের বলছে 94, 33, 86, 68, 32, 80, 48, 70, এভাবে কিছু আমাদের তথ্য দেওয়া আছে সংখ্যাগুলি। এই সংখ্যাগুলির মধ্যমা আমাদের বের করতে বলেছে, মধ্যমা কত হবে। আচ্ছা তাহলে সংখ্যাগুলির মধ্যমা আগে বের করতে গেলে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নাও। তাহলে চলো আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই। তাহলে দেখো তো আমাদের সবচেয়ে ছোট দেখব, সবচেয়ে ছোটোকে আমরা 32 দেখতে পাচ্ছি, তাহলে 32 লিখব, তারপর 33, তারপরে ছোটোকে 32, 33, তারপরে দেখো তো 48 আমরা দেখতে পাচ্ছি, তাহলে 48 নিয়ে নিই, 48 নিয়ে নিলাম। 48 পর কাকে দেখতে পাচ্ছ, 48 এখানে, এদিকে আছে দেখো 68, এদিকে আছে আমাদের 70, তাহলে আমরা 68 দেখতে পাচ্ছি, তাহলে 68 নিয়ে নেব, তারপরে 70, তারপরে 70-এর পরে কাকে দেখতে পাচ্ছি 80, তারপরে 86, তাহলে 80 নিলাম, তারপরে নিব 86 নিব, তারপরে কাকে নিব 94 আছে বড়, তাহলে আমরা এখানে 94 নিয়ে নিই। দেখো সংখ্যা ছিল কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমাদের কি 8টা আছে, 1 2 3 4 5 6 7 8, একটু মিলিয়ে নিবা, কম বেশি হয়ে যেতে পারে। এবার আমরা মধ্যমা বের করতে পারবো, তো দেখো অতএব মধ্যমা, মধ্যমা সমান সমান, দেখো মধ্যমা কী করে পাবো আমরা, দেখো খেয়াল করো এদিকে 3 জনকে ভ্যানিশ করো আর এদিকে 3 জনকে ভ্যানিশ করে দাও, এদিকে 3 জন বাদ, এদিকে 3 জন বাদ, তা কে থেকে গেল মধ্যে, মধ্যে থেকে গেলো 68 আর 70, তাহলে এদের দেখো কী করবো আমরা, এই দুটোকে যোগ করব, 68 যোগ 70, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা, আমরা মধ্যমা পেয়ে যাব। এভাবে মধ্যমা আমরা বের করব। যদি সংখ্যাগুলো জোড় সংখ্যা থাকে, মানে টোটাল কতগুলো সংখ্যা আছে, টোটাল আমাদের 8টা সংখ্যা আছে, এই এনের মানটা যে 8টা হচ্ছে জোড় সংখ্যা, তার জোড় সংখ্যা থাকলে তোমরা মধ্যমাটা এভাবে নির্ণয় করবা, এদিকে 3 জন বাদ, এদিকে 3 জন বাদ, আর বাকি যে 2 জন থাকবে সেই দুটোকে যোগ করবা, 2 দিয়ে ভাগ করে নিবা, তখনই তোমরা মধ্যমা বের করে নিতে পারবো। চলো এদের যোগ করো, এদের যোগ করে পাবা এটা 8, এদিকে 6 12 13, 138, আর নিচে 2, ভাগ করো 2 6 12, 2 9 18, তা দেখো মধ্যমাটা পেয়ে গেলাম আমরা 69, তাহলে 69 দেখো কত নম্বর অপশানে আছে, ডি নম্বরে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল ডি নাম্বার। এবার 2-এর প্রশ্নগুলো আসলাম আমরা, তো 2-এর প্রশ্নগুলো আমাদের শূন্যস্থান টাইপের প্রশ্ন আছে, তা দেখে নেব শূন্যস্থান অঙ্কগুলো কী আছে আমাদের। তো দেখো 2-এর এ নাম্বার, আচ্ছা 2-এর 1 2 3 4 থাকে, এখানে ABCD নাম্বারগুলো নিয়েছে, তা আমরা ABCD নাম্বারগুলোই নেব। তো 2-এর এ নাম্বারটা আমাদের দেখো দেওয়া আছে 5 + √x = y + √2, এটা যদি দেওয়া আছে, এটা হলে পরে আমাদের মান বের করতে বলেছে x + y = কত হবে, আমাদের এখানে শূন্যস্থান আছে, এখানে কত বসবে। তাহলে দেখো আমরা কী করে মানটা পাবো, এক্সের মানটা আমাদের দরকার, ওয়াইয়ের মানটা দরকার। দেখো এটাকে দেখে তোমরা কনফিউশন পড়ে যাবা, কীভাবে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা পাবো, তাহলে এখানে একটা বুদ্ধি লাগাবা, ঠিক আছে, করণীয় নিয়ম অনুযায়ী বুদ্ধি লাগাও। দেখো এখানে করণীর সঙ্গে করণীর সমান দেখাও, আর এই যে যেটা আমাদের করণীয় বাদ দিয়ে যেটা আছে বাস্তব সংখ্যা, যেটা মূল সংখ্যা বলবো, তাহলে তাদের সঙ্গে তাদের সমান দেখাও, মানে একে এর সঙ্গে সমান দেখাও, আর এই যে এটাকে এর সঙ্গে সমান দেখিয়ে দাও। তাহলে এখানে অতএব আমরা √x = বলে দেবো √2, আর এদিকে বলে দেবো আমরা y = 5 বলে দেবো। দেখো ওয়াইয়ের মানটা 5, আর এখান থেকে আমরা রুট ভ্যানিশ করলে পরে x = পেয়ে যাবো 2। তাহলে এভাবে এক্সের মান আর ওয়াইয়ের মানটা এখান থেকে বের করে নিতে হবে, তুলনা করে বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো তো, তাহলে অতএব আমরা x + y এখন পেয়ে যাব,
এক্সের মানটা 2 পেলাম আর ওয়াইয়ের মানটা 5 পেলাম, তা 2 5 যোগ করে 7, তার শূন্যস্থানে তোমরা 7 বসাই দিবা, অ্যান্সারটা আমাদের 7। এবার বিয়ের প্রশ্ন দেখো, আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে একটা 2x² - 2x + 3 = 0। এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা বলে দিয়েছে, তাহলে আমাদের মান বের করতে বলেছে α⁻1 প্লাস α⁻1 এর মানটা কত হবে, শূন্যস্থানে আমাদের বসাতে হবে। তা প্রথমে আমরা কী করবো, দেখো যখন এই দ্বিঘাত সমীকরণ বীজ দিয়ে আলফা বিটা বলে দিয়েছে, তাহলে আমরা আলফা প্লাস বিটা বীজ দিয়ে যোগফল বের করতে পারবো। তাহলে আলফা প্লাস বিটা বীজ দিয়ে যোগফলের সূত্র তোমাদের জানতে হবে -b/a। বি বলতে এক্সের সহগ, এ হচ্ছে আমাদের x² সহগ। তাহলে মাইনাস বি হচ্ছে আমাদের এখানে কিন্তু -2 আছে আর এ 2 আছে। তা দেখো তো আমরা এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 2/2 পেয়ে গেলাম, তাহলে এটা আমরা 1 পেয়ে গেলাম। আলফা প্লাস বিটার মানটা 1 এবং বীজের গুণফল আলফা বিটা বীজের গুণফলের সূত্র তোমরা জানবা c/a। সি হচ্ছে দেখো আমাদের ধ্রুবক পার্টটাকে সি বলা হয়, এটা হচ্ছে x² সহগটাকে এ বলা হয়। বসাও এখানে সি হচ্ছে আমাদের 3 আর এর মান দেখো 2, তাহলে 3/2 মান পেয়ে গেলাম। দুটো মান, এই দুটো মান আমাদের কাজে লাগবে এই মানটা বের করার জন্য। আমরা এবার দেখো আমরা এটাকে দেখব, এখন যার মান বের করতে বলেছে α⁻1 প্লাস আর β⁻1। দেখো পাওয়ার যদি -1 হয়, তোমরা সূচকে শিখেছিলা এটাকে 1/α করতে পারবা, আর বিটার মান -1 এটাকে 1/β করতে পারবা। এবার ভগ্নাংশের যোগ করে নাও, আলফা বিটা লসাগু, এখানে বিটা প্লাস আলফা। আচ্ছা এটা সাজিয়ে লিখি, আলফা প্লাস বিটা আর নিচে হচ্ছে আলফা বিটা। আলফা প্লাস বিটার মানটা দেখো আমরা বের করলাম 1, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দেবো। আর আলফা বিটার মানটা 3/2, তাহলে এখানে আমরা দেখো 3/2 বসিয়ে দেবো। তাহলে এটাকে তোমরা সলভ করো, দেখো 1/3/2, তাহলে এটা কি, এটা নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে আমরা 2/3 পেয়ে গেলাম। তা 2/3 এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, এই যে অ্যান্সার পেয়ে গেছি। তাহলে শূন্যস্থানে তোমরা কত বসাবা, শূন্যস্থানে 2/3 বসিয়ে দাও, 2/3 এটাই আমাদের অ্যান্সার। দেখো এখানে 2-এর সি-এর প্রশ্নটা আমরা নিয়েছি, তাহলে 2-এর সি-এর প্রশ্ন বলছে পরস্পর ছেদি নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শক আছে ড্যাশটি, মানে কতটি হবে সাধারণ স্পর্শক যারা পরস্পর ছেদি নয়, পরস্পর ছেদ করবে না। তা দেখো দুটো বৃত্ত আমরা এইভাবে করলাম, এই একটা বৃত্ত আর এই যে একটা বৃত্ত, এইভাবে যে দুটো বৃত্ত হয়। আচ্ছা বৃত্তটা একটু ভালো করে আমরা লিখি, দেখাচ্ছে একটু কীরকম। তো যাই হোক আমরা লিখলাম দুটো বৃত্ত, আর দুটো বৃত্ত যদি পরস্পর ছেদ না করে, আর ধরে নিলাম যে এরা বহিঃস্পর্শ করেনি, ঠিক আছে, এভাবে আছে দুটো বৃত্ত, যারা পরস্পর ছেদও করেনি বহিঃস্পর্শ করেনি, তখন স্পর্শের সংখ্যা দেখো উপরে একটা স্পর্শক পেয়ে যাবা এভাবে, নিচে একটা স্পর্শক পেয়ে যাবা এভাবে, আর দুটো তির্যক স্পর্শ পাবা এইভাবে করে। তোমরা দেখো এদিকে একটা স্পর্শক পাবা, আর এইদিকে দেখো এখান থেকে এইভাবে করে এভাবে স্পর্শক পাবা। তাহলে দেখো 1 2 3 4টা, আমরা টোটাল কটা স্পর্শক পাচ্ছি, 4টি স্পর্শক পাচ্ছি, তাই না। তাহলে এখানে হবে আমাদের 4টি স্পর্শক, 4টি স্পর্শক। ওকে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 4 হবে। শূন্যস্থান তোমরা কী বসাবা, 4টি বসাবা। আচ্ছা এখানে দেখো বলি একটা পরস্পর ছেদি নয়, বহিঃস্পর্শ কিন্তু এখানে বলেনি, বহিঃস্পর্শ কথাটা বলা দরকার ছিল, ঠিক আছে। পরস্পর ছেদি নয় এবং বহিঃস্পর্শ করবে না, বৃত্তটি বহিঃস্পর্শ করবে না, তখন কিন্তু আমাদের কী হবে, স্পর্শের সংখ্যা 4টি হবে। যদি বৃত্তটি বহিঃস্পর্শ করতো, এভাবে যদি স্পর্শ করি দেখো, তখন আমরা দেখো কটা পাবো, এখানে এইদিকে একটা পাবো, এদিকে একটা পাবো, দুটো, আর এখানে একটা সাধারণ স্পর্শক যে পাবো। দেখো তাহলে এখানে যদি বলি স্পর্শক সাধারণ স্পর্শের সংখ্যা 1 2 3টা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো এখানে যদি 4টা যদি এখানে বলতে চাও, তাহলে এটাকে তোমাকে দুবার বলতে হবে, এই বৃত্তের একটা স্পর্শক আর এই বৃত্তের একটা স্পর্শক। তাহলে এইভাবে আমরা এখানে যদি বলি 4টা, তাহলে আমাদের যারা পরস্পর ছেদ করবে, দেখো এইভাবে যদি পরস্পর ছেদ করে, তাহলে এখানে কিন্তু আমরা দেখো এখানে কিন্তু স্পর্শের সংখ্যা কিন্তু আমরা 4টা কিন্তু পাবো না, একমাত্র আমরা এই ক্ষেত্রে পাবো। এটাকেও যদি তোমরা দুদিকে দুটো ধরে নাও, তাহলে এখানে আমরা 4টা পাবো। তো যাই হোক তোমার অ্যান্সারটা কী লিখবা, তোমরা শূন্যস্থানে অ্যান্সার বসিয়ে দেবা 4টি। তাহলে স্পর্শের সংখ্যা 4টি হবে। যদি দুটি বৃত্ত পরস্পর ছেদি না হয়, তাহলে সেই দুটি বৃত্তের সাধারণ স্পর্শের সংখ্যা তোমরা 4টি বলে দেবা। 2-এর ডি-এর প্রশ্নটা দেখো, এখানে বলছে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের কী হবে, আয়তন সমান হবে। মানে গোলকটাকে গলিয়ে চোঙ তৈরি করবে, তো গোলকের যা থাকবে ধাতুটা, চোঙেরও সেই ধাতুটা থাকবে, একই মেটেরিয়াল পাওয়া যাবে, তাই না। তো ওদের আয়তনটা কিন্তু সমান হবে। তোমরা শূন্যস্থানে লিখবা, অ্যান্সারটা যেটা হয়ে যাবে আমাদের আয়তন হবে অ্যান্সারটা। তাহলে এই যে আয়তন তোমরা শূন্যস্থানে বসিয়ে দেবা। ই নাম্বারটা দেখো আমাদের আছে tan 1 ডিগ্রি, tan
3 ডিগ্রি, tan 5 ডিগ্রি, tan 7 ডিগ্রি, এরকম করতে করতে tan 89 ডিগ্রি অবধি আছে আমাদের। তাহলে এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এখানে আমাদের এখানে যেগুলো আছে, এখানে কিন্তু আমাদের বিজোড়গুলো আছে, তাই না, জোড়গুলো নাই। তাহলে এভাবে যদি আমরা দেখো, আমরা যদি করি, এটা tan আমরা 1 ডিগ্রি নিলাম ইন্টু tan আমরা এখানে 3 ডিগ্রি নিলাম, ঠিক আছে। আচ্ছা, এইভাবে করতে করতে আমরা আর লিখছি না, শেষে আমরা দেখো শেষেরটা আমরা লিখছি tan, এখানে দেখো এর আগেরটা কত হবে, এর আগেরটা আমাদের 88টা বাদ দিয়ে লিখতে হবে। তাহলে এখানে tan 87 ডিগ্রি নিতে হবে ইন্টু tan 89 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে, তাহলে এখানে আমরা কত পেয়ে যাব, সমান সমান এদেরকে রেখে দিলাম, tan 1 ডিগ্রি রেখে দিলাম, tan 3 ডিগ্রি রেখে দিলাম, আর চলছে, ঠিক আছে। এভাবে চলতে চলতে দেখো এটাকে আমরা কি করব, সবগুলো আমরা করছি না, শুধু আমরা শেষে দুটোকে দেখাচ্ছি। tan 87 ডিগ্রি জায়গায় লিখব 90 ডিগ্রি মাইনাস কত লিখব, 3 ডিগ্রি, তাই না। 90 থেকে 3 বাদ দিলে কত, 87 পাবো, এই যে 3টা আছে আমাদের। আর এটাকে দেখো tan 89 ডিগ্রিকে লিখব 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ওকে, সবগুলো করছি না আমরা, শেষে দুটো করছি আমরা, ঠিক আছে। শেষে দুটো যেটা হবে, এগুলো বাকিগুলো ততগুলোই হবে আমাদের, সবগুলো করা যাবে না। তাহলে এখানে আমরা tan 1 ডিগ্রি রেখে দিলাম, এটা এখানে 1 ডিগ্রিটা আছে, ইন্টু tan 3 ডিগ্রি আছে, ইন্টু এগুলো থাক, এগুলো আমরা করছি না। এটা দেখো পুরো কোণের সূত্র, এটা তোমরা cot 3 ডিগ্রি লিখতে পারবা, ইন্টু এটাও পুরো কোণের সূত্র cot এটা 1 ডিগ্রি লিখতে পারবা। ওকে, এবার দেখো কটগুলোকে tan করতে পারবা, tan 1 ডিগ্রি, tan 3 ডিগ্রি, সব গুণের আকারে আছে এখানে, এগুলো সব গুণ আছে আমাদের। তাহলে এখানে কটকে আমরা 1/tan করে দিলাম, tan 3 ডিগ্রি, ইন্টু এটাকেও আমরা tan করলাম, tan 1 ডিগ্রি। তাহলে দেখো এখানে এর সঙ্গে এ কাটছে, আর এখানে এই যে tan 1 ডিগ্রি আর tan 1 ডিগ্রি কেটে, এইভাবে কিন্তু এখানে যতগুলো থাকবে কিন্তু সবগুলো কিন্তু আমাদের কেটে যাবে। সব যদি কেটে যায় তা আমরা কী পাবো, এখানে তো গুণ আছে, তাহলে এখানে দেখো 1গুলো বাঁচবে, 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে আমরা গুণ করে আমরা 1 পেয়ে যাবো। তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 1 আসবে, ঠিক আছে। তা তোমরা শূন্যস্থানে কী বসাবা, শূন্যস্থানে তোমরা 1 বসাবা, এটা আমাদের অ্যান্সার। দেখো 2-এর F নাম্বার অঙ্কটা দেখো আমাদের আছে সামেশন i সমান 1 থেকে n আর ইন্টু xi মাইনাস এক্স বার। দেখো আমার অঙ্কটা মনে হচ্ছে ভুল লাগছে, কীভাবে অঙ্কটা দিয়েছি প্রশ্নটা। সম্ভবত এই প্রশ্নটা এভাবে থাকবে, তোমাদের আমি দেখিয়ে দিই। এই প্রশ্নটাকে তোমরা এভাবে তৈরি করবা, 1/n সামেশন, এখানে থাকবে i ইকুয়াল 1 থেকে এখানে nটা হবে, আর এটা আমাদের xi, এইদিকে মাইনাস এক্স বার, এভাবে থাকবে, ঠিক আছে। এভাবে থাকলে এর মানটা আমরা বের করতে পারবো। দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা ভেঙে, এটা 1/n সামেশন, যদি এটা ভাঙো তো এটা কী হবে, 1 হবে, প্লাস এটা 2 হবে, প্লাস চলতে চলতে কততে যাবে, n অবধি যাবে, তাহলে প্লাস xn, এভাবে চলবে, এইদিকে মাইনাস এক্স বার। তাই দেখো এটা আমাদের x1 প্লাস x2 প্লাস চলছে, কত দূর চলছে, xn অবধি চলছে, আর নিচে আমাদের nটা আছে মাইনাস এক্স বার। তাহলে দেখো এর মানটা আমাদের এক্স বার হয়, এটা কত, এটা এক্স বার, আর এদিকে আমাদের এক্স বার আছে, তাহলে এক্স বার কেটে গেলে আমাদের কত হবে, 0 হবে। তাহলে প্রশ্নটা এভাবে রাখতে হবে, তখন কিন্তু মানটা আমরা কী পাবো, 0 পাবো। তখন তোমরা অ্যান্সারটা কী পেয়ে যাবা, শূন্যস্থানে 0 পেয়ে যাবা। তাহলে প্রশ্নটা আমার এখানে যে করেছে এটা আমাদের ভুল লাগছে, তো তোমরা কমেন্টে আমাকে জানাবা যে প্রশ্নটা আছে প্রশ্নপত্রে সেই প্রশ্নটা কি ঠিক আছে না ভুল আছে। যদি ভুল থাকে তবু তোমরা কমেন্টে জানাও, আর যদি ঠিক থাকে তখন তোমরা কমেন্টে আমাকে জানাও যে প্রশ্নটা ঠিক আছে। তা আমার মতে প্রশ্নটা ভুল লাগছে এটা, ঠিক আছে। আমাদের সম্ভবত প্রশ্নটা এভাবে থাকা দরকার, এটাকে বলা হয় এক্স বার, ঠিক আছে। এই জায়গাটা এক্স বার ভেঙে এক্স বার পেয়ে যাবে, এটা মাইনাস এক্স বার থাকবে, কেটে গিয়ে 0 আসবে, তো এরকম থাকা দরকার। তো আমার সন্দেহ হচ্ছে অঙ্কটা, তোমরা কমেন্টে জানো তোমাদের মতে কী আছে অ্যান্সারটা, তাই না। যে প্রশ্নপত্রে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা ভুল না ঠিক আছে, কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবো আমাকে। এবার 3-এর প্রশ্নগুলো করাবো। 3-এর প্রশ্নগুলো আমাদের এখানে সত্য বা মিথ্যা লেখো, মানে সত্য মিথ্যা অঙ্কগুলো আছে, তো আমরা দেখে নেবো সত্য মিথ্যা অঙ্কগুলো কী আছে। আচ্ছা, তোমাদের বলে রাখি যে
যে অঙ্কগুলো প্রশ্নপত্রে ভুল থাকবে, তাই না? যদি মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ভুল থাকে তো তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা যেভাবে থাকবে অঙ্কটা সেভাবেই তোমরা করতে শুরু করে দাও। তোমরা যদি অঙ্কতে টাচ করো তো তোমরা সেই টাচ করার জন্য তোমরা ফুল নাম্বার পেয়ে যাবা। শুধু তোমাদের টাচ করতে হবে, একটু কিছু করতে হবে অঙ্কটাতে, তাই না? ভুল থাকলে খুবই ভালো, সেখানে কিন্তু তোমরা একদম ফুল মার্ক পাবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আর ওখানে কিন্তু সেরকম প্রশ্ন ভুল থাকে না। অঙ্কটা যদি এখানে ভুলভাল প্রশ্ন থাকে তাহলে ওখানে কিন্তু ঠিকঠাক করে দিবে, কোনো সমস্যা নাই, ভালো করে তৈরি করবে। আর ভুল থাকলে তো তোমরা বুঝতে পারো, যেটা বললাম, টাচ করার পরই তোমরা ফুল নাম্বার পেয়ে যাচ্ছ। চলো আমরা সত্য মিথ্যা অঙ্কগুলো দেখে নিচ্ছি। 3-এর 1-এরটা আমাদের কী বলছে? 3-এর 1-এর প্রশ্নটা বলছি, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। না, এটা সূক্ষ্মকোণ হবে না, ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ বললে এটা স্থূলকোণ হবে। দেখো আমি দেখাচ্ছি এটা কী করে স্থূলকোণ হয়। তা আমাদের একটা বৃত্ত তৈরি করতে হবে। আমরা একটা বৃত্ত তৈরি করলাম, এই যে দেখো। তাহলে আমরা কি করব? আমরা এটা বৃত্তের ব্যাস তৈরি করলাম। এখানে আমাদের বৃত্তের কেন্দ্রবিন্দু, বৃত্তের ব্যাস আমরা এই বিনে নিলাম। ওকে, এবার আমরা এখান থেকে একটা কোণ তৈরি করব। তাহলে এইভাবে আমরা করছি, এই জায়গায় এটাকে আমরা সি নাম দিয়ে দিলাম। এবার ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ বলেছে, একটা ছোট আমরা বৃত্তাংশস্থ কোণ তৈরি করি, এই জায়গায় তৈরি করি, এখানে আর এখানে আমাদের ডি। এই যে ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণটা, ক্ষুদ্রতর আছে দেখো ছোট, আর বৃহত্তর আছে দেখো অর্ধবৃত্ত হচ্ছে এই যে দেখো অর্ধবৃত্ত, এই যে বৃত্তাংশটা অর্ধবৃত্তটা এটা বড় আছে, আর এর চেয়ে ছোট আছে এই যে দেখো, এদিক থেকে দেখলে পরে এই যে বিসি। তাহলে বিসি বৃত্তাংশস্থ কোণটা যে ক্ষুদ্রতর আছে এই কোণটা বলেছে আমাদের কি হবে? এখানে আমাদের বলেছে সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ হবে না, এটা আমাদের স্থূলকোণ হবে, তাই না? তো এটাকে আমাদের স্থূলকোণ দেখাবো, কী করে স্থূলকোণ হয়। তারপরে আমরা বলে দিতে পারবো যে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণটা স্থূলকোণ হয়। সূক্ষ্মকোণ বলেছে বলে অ্যান্সারটা মিথ্যা হবে। তো আমি দেখাই যে এই কোণটা মানে কোণ বিডিসি কোণটা কী করে স্থূলকোণ হবে, তোমাদের দেখাবো, প্রমাণটা দেখাবো আমি। তাহলে আমাদের করতে হবে কি? প্রথমে দেখো আমাদের জানতে হবে যে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, এই যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটা দেখো, এই যে কোণটা আছে এটাকে আমরা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলতে পারবো। তো আমরা জানি যেহেতু একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা তোমরা জানো, দেখালাম, এটা দেখাতে হবে প্রমাণে, ঠিক আছে? দ্বিগুণ হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো তো, এখানে আমাদের কেন্দ্রস্থ কোণটা আছে দেখো প্রবৃদ্ধ বিওসি। দেখো 180 ডিগ্রির চেয়ে বড় কোণকে বলা হয় প্রবৃদ্ধ। এই যে বিওসি, দেখো এই যে বিওসি আছে এই দিকটা, এটা হচ্ছে আমাদের শুধু বিওসি, এটা 180 ডিগ্রির চেয়ে ছোটো আছে বলে বিওসি। আর এই এদিকার কোণটা যদি নাও সেটাকে প্রবৃদ্ধ বিওসি বলতে পারবো। তো আমরা বলবো প্রবৃদ্ধ, 180 ডিগ্রির চেয়ে বড় কোণকে বলা হয় প্রবৃদ্ধ। তাহলে এখানে দেখো প্রবৃদ্ধ লিখলাম, প্রবৃদ্ধ কোণ বিওসি। এটা আমাদের দেখো কি হবে, যেটা সূত্র অনুযায়ী এই কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। একই চাপ, এই যে বিসি চাপটা আছে, এই যে বিসি চাপটা একই চাপের উপর অবস্থিত। তাহলে এখানে আমরা কেন্দ্রস্থ কোণটা 2 ইন্টু হবে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা আমরা লিখব বিডিসি। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা লিখব এখানে এই যে নিয়েছি আমরা প্রবৃদ্ধ কোণটা, এই যে প্রবৃদ্ধ বিওসি কোণটা নিয়েছি, এই কোণটা কী আছে আমাদের 180 ডিগ্রির চেয়ে বড় আছে, 180 ডিগ্রির চেয়ে বড় আছে বলেই তো প্রবৃদ্ধ কোণ। তাহলে এটাকে আমরা বলতে পারবো গ্রেটার দেন 180 ডিগ্রি, এই কোণটা 180 ডিগ্রির চেয়ে বড়। আচ্ছা, এর মানটা আমরা 2 পেয়ে গেছি এটা, তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেবো 2 ইন্টু কোণ বিডিসি। এটা বড় হবে কার চেয়ে? 180 ডিগ্রির চেয়ে বড় হবে। তার মানে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তা 2 দিয়ে ভাগ করলে দেখো এখানে পেয়ে যাবো কোণ বিডিসি গ্রেটার দেন, বৃহত্তম হবে কার চেয়ে? এটা 2 দিয়ে ভাগ করলে ওটা পেয়ে যাবা 90 ডিগ্রি পেয়ে যাবা। দেখো, তা কোণ বিডিসিটা আমরা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রির চেয়ে বড় পেয়ে গেলাম। তাহলে আমরা এটাকে বলতে পারবো, তাহলে অতএব কোণ বিডিসি হলো কী কোণ? স্থূলকোণ হয়ে গেল আমাদের, এই যে স্থূলকোণ। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণটা, তাহলে অতএব অর্ধবৃত্ত অপেক্ষা, অর্ধবৃত্ত বলতে এই যে ব্যাসটা নিয়ে দেখো যে এই যে অর্ধবৃত্ত অপেক্ষা আছে, তাই না? তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর
ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণটা, এই যে ক্ষুদ্রতর এই যে বিসিটা আছে না, এই যে ছোট বৃত্তাংশটা আছে, তা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশস্থ অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণটা কোন কোণ হয়? স্থূল কোণ হয়, স্থূল কোণ। ঠিক আছে, এটা আমাদের হয়, কিন্তু এখানে কি বলে দিয়েছিল? সূক্ষ্মকোণ বলে দিয়েছিল। তাহলে সূক্ষ্মকোণ বলেছে বলে আমরা অ্যান্সারটা কী বলবো? তাহলে এখানে অতএব অ্যান্সারটা যেটা হবে, তাই না, অ্যান্সারটায় তোমরা লিখবা মিথ্যা লিখবা। অ্যান্সারটা আমাদের কী হয়ে গেল? মিথ্যা। ওকে, এইভাবে আমাদের কিন্তু প্রমাণটা দেখাতে হবে। খুব ভালো অঙ্ক, আমার এর আগের ক্লাসে অনেকবারই অঙ্কটা হয়েছে, আমি করিয়েছি, তোমরা শুধু ভালো করে দেখো, সবগুলো ক্লাস যদি ভালো করে দেখো কোনো অসুবিধা হবে না, তাই না। আর রিপিট আসা অঙ্কগুলো আমি বারবার করাচ্ছি, তোমাদের যেহেতু অঙ্ক যদি ভুলে যাও কোনো কারণে, অনেকদিন দেখো নি, তো তোমাদের মনে পড়বে। আর অঙ্ক যতবার দেখবা, হ্যাঁ, রিপিট আসা অঙ্কগুলো যতবার দেখবা তত তোমাদের ভালো। মাধ্যমিক পরীক্ষায় এবার 2025 সালে বারবার অঙ্ক দেখে তোমাদের কিন্তু বেশি করে অঙ্ক মাধ্যমিকে করতে হবে, নাহলে কিন্তু তোমার অঙ্ক নামাতে পারবে না। মনে হবে যে অঙ্কটা পারবো, করবো না, যে অঙ্কটা জানি না, সেভাবে হলে হবে না। জানা অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতে হবে। অঙ্কে এটা ধর্ম, অঙ্কে যারা বেশি নাম্বার পায় তারা দেখবা একই অঙ্ক বারবার শিখে বারবার করে, তখনই অঙ্কতে বেশি নাম্বার পায়। তো তোমাদের শিখতে হবে, একই অঙ্ক বারবার করতে হবে এবং শিখতে হবে। এবার 2 এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে সকল করণী নিরসক উৎপাদকই অনুবন্ধী করণী। আচ্ছা, এটাও কথা কিন্তু মিথ্যা হবে, এটা সত্য হবে না। দেখো মিথ্যা কী করে হয় আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন, ঠিক আছে, আমি যেমন দিয়ে বলবো, তাহলে এখানে আমরা নিচ্ছি, দেখো √3 + 2 নিচ্ছে এটা, ঠিক আছে। তো একে যদি বলা হয় এত এর করণী নিরসক উৎপাদক যদি বের করতে চাই, করণী নিরসক উৎপাদক, এর করণী নিরসক উৎপাদকটা কত হবে? এটা হবে, দেখো তোমাদের জানতে হবে যে √3 - 2, মাঝের সাইনটাকে চেঞ্জ করে দাও, তোমরা পেয়ে যাবা করণী নিরসক উৎপাদক এটা। তাহলে এটা করণী নিরসক উৎপাদক বলবো, যা অনুবন্ধী করণী নয়, এটা কিন্তু যা অনুবন্ধী করণী নয়। ঠিক আছে, এটা করণী নিরসক উৎপাদক বলতে পারবো, কিন্তু অনুবন্ধী করণী বলতে পারবো না। কেন? দেখো করণী উৎপাদক বলতে গেলে এদের গুণফলটা শুধু মূলের সঙ্গে দেখাতে হবে, আর অনুবন্ধী করণী বলতে গেলে গুণফলটাও মূলের সঙ্গে দেখাতে হবে আর যোগফলটাও মূলের সঙ্গে দেখাতে হবে। তা দেখো এদের যোগফলে কিন্তু মূলের সঙ্গে হবে না। তোমরা যদি এদের যোগ করো, এই যে √3 + 2 আর প্লাস √3 - 2, এটা কাটছে, কিন্তু এখানে যোগ করে দেখো তো 2√3 পেয়ে যাচ্ছে, √3 যোগ করে। এটা কি? এটা তো মূলদ নয়, তাহলে এটা আমাদের কি আসলো? মূলদ নয়, তাই না। এটা মূলদ নয়, এটা অমূলদ চলে আসলো সংখ্যা। তাহলে এই জন্য আমরা এটাকে করণীয় নিরসক উৎপাদক বলতে পারবো, কিন্তু অনুবন্ধী বলতে পারবো না। কিন্তু এখানে প্রশ্নে কী বলেছে? সকল করণীয় নিরসক উৎপাদকই অনুবন্ধী করণীয় হবে, সেটা তো হবে না। তাহলে আমাদের বলে দেবো, অতএব অ্যান্সারটা আমাদের পেয়ে গেলাম এখানে মিথ্যা। ওকে, দেখো 3 এর প্রশ্নটা আছে 2, 3, 9, 10, 9, 3, 9, এরকম কিছু তথ্য দেওয়া আছে। এদের মধ্যমাটা আমাদের বলেছে 10 হবে, মধ্যমাটা বলেছে 10। তাহলে মধ্যমা বের করে দেখবো, 10 হলে সত্য, না হলে মিথ্যা। তাহলে মধ্যমা পাওয়ার জন্য আমাদের আগে সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে এটা কিন্তু মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো নাই। তাহলে দেখো আমাকে সাজিয়ে নিই। প্রথমে দেখো 2 আছে, তারপর দুটো 3 আছে, দুটো 3 এক জায়গায় রেখে দিলাম, কমা। আর তোমাদের বলে দিই এখানে ডট করে দিয়েছিল, তাহলে ডট হবে না, এগুলো কমা হবে। ডট মানে গুণ, এখানে গুণের আকারে হবে না, কমা দিয়ে লিখবা। তাহলে আমরা দেখো এখানে লিখলাম, এখানে 2 আর দুটো 3 আছে। তারপরে আমাদের দেখো এর চেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি 9 কটা আছে? 1টা, 2টা, 3টা 9 আছে। তারপর একটা 10 আছে। একটু গুণে নাও সংখ্যাগুলো। এখানে কটা ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, তাহলে 7টা সংখ্যা আছে। এদেরকে নিয়ে এবার মধ্যমা তৈরি করব। চলো আমরা লিখছি মধ্যমা পাওয়ার নিয়ম দেখো, আমাদের বিজোড় সংখ্যা আছে, তাহলে এদিকে 3 জন, এদিকে 3 জনকে ভ্যানিশ করে দাও, আর মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা মধ্যমা বলবো। তাহলে মধ্যমা হয়ে গেল আমাদের 9, 10 9। এখানে আমাদের 10 বলেছিল বলে অ্যান্সারটা তোমরা কি লিখবা? মিথ্যা লিখবা। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে গেল মিথ্যা। 4 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে মানে মূলধনটা একই থাকবে, মানে পরিবর্তিত হবে না, চেঞ্জ হবে না। না, এটা তো আমাদের ভুল কথা বলেছে। আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধনটা প্রতি বছরই পরিবর্তিত হয়, এখানে চেঞ্জ হয়। তাহলে এখানে অপরিবর্তিত বলেছে, অ্যান্সারটা মিথ্যা হবে, তাই না। তাহলে এখানে তোমরা অ্যান্সারটা কি লিখবা? অ্যান্সারটা লিখে দেবা মিথ্যা। এটাও অ্যান্সার আমরা মিথ্যা পেয়ে গেলাম।
দেখো তোমাদের একটু যদি উদাহরণ বলি, যদি আসলটা যদি আমাদের 100 টাকা হয় আর সুদের হারটা যদি 10% হয়, তাহলে প্রথম বছরই এক বছরে যদি তোমরা যদি বের করো চক্রবৃদ্ধি সুদটা, তাহলে চক্রবৃদ্ধি সুদটা পাবা 10 টাকা পাবা, তাই না? 10 টাকা। তাহলে দ্বিতীয় বছরের জন্য যে আসলটা হয়ে যাবে আমাদের আসল, সেটা দেখবো 100 যোগ এই সুদটা আবার আমাদের কীভাবে যোগ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদটা কিন্তু যোগ হয়ে আমাদের নতুন একটা আসল তৈরি হবে, সেটা হবে 110 টাকা, ঠিক আছে? এই টাকাটা আসল হবে। তাহলে প্রতি বছরের ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, আসলটা কিন্তু পরিবর্তিত হয়। এখানে অপরিবর্তিত বলেছে বলে অ্যান্সারটা মিথ্যা হবে। 5টা দেখো আমাদের বলেছে 1 ডিগ্রি লেস দেন 1 সি, মানে 1 রেডিয়ান বলা হয়, সিটা রেডিয়ান। তাহলে 1 ডিগ্রিটা কি ছোট হবে 1 রেডিয়ানের চেয়ে? হ্যাঁ, এটা কিন্তু আমাদের সত্য, 1 রেডিয়ানের চেয়ে এটা ছোট হবে, তাই না? এটা আমাদের দেখো, এটা আমরা পেয়ে গেলাম, সত্য পেয়ে গেলাম, এটা সত্য হবে অ্যান্সারটা। কেন? এখানে পাশে তোমাদের বলে দিচ্ছি, দেখো যেহেতু 1 রেডিয়ান মানটা তোমাদের জানতে হবে, 1 রেডিয়ান সমান হয় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 রেডিয়ানের মানটা। তাহলে 1 রেডিয়ান দেখো 57 ডিগ্রি, তার চেয়ে কিছু বেশি আছে, তাহলে এটা তো আমাদের 1 ডিগ্রি। তাহলে 57 ডিগ্রির চেয়ে বেশি, তাহলে এই মানটা বড় না, 1 সিটা আমাদের বড় হয়ে গেলো 1 ডিগ্রির চেয়ে। তাহলে আর 1 ডিগ্রিটা হয়ে গেলো 1 সির চেয়ে ছোটো। তাহলে যেটা আমাদের দেওয়া আছে এই কথাটা কিন্তু আমাদের সত্য দেওয়া আছে, তার জন্য আমাদের অ্যান্সারটা সত্য লিখে দেবো। তোমার অ্যান্সার সত্য বসিয়ে দেবো। কারণ তোমাদের এটা মনে রাখতে হবে যে 1 রেডিয়ান সমান হয় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, তার জন্য কিন্তু আমাদের অ্যান্সারটা সত্য পেয়ে গেলাম। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলছে, একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত কি 1:3 হবে? আচ্ছা, আমরা দেখব, আমরা বের করে দেখবো তাদের আয়তনের অনুপাতটা। যদি 1:3 হয় তাহলে সত্য বলবো, না হলে মিথ্যা। তাহলে এখানে দেখো ভূমি একই বলেছে, তা ওদের দেখো ওদের যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য আর ধরি, তাহলে দুজনেরই ব্যাসার্ধ আর, ভূমি একই বলেছে, আর উচ্চতা একই বলেছে, তাহলে তাদের উচ্চতা এই ধরে নেব। তাহলে এখানে দেখো আমরা যদি বলি শঙ্কুর আয়তনের সূত্র কি জানি, শঙ্কু প্রথমে আছে, শঙ্কু হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তনের সূত্র। ইজডু অনুপাত বলেছে। এবার চং বলেছে, চঙের আয়তনের সূত্র তোমাদের জানতে হবে, চঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। তোমাদের আরও এখানে বললাম যে আরটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর শঙ্কুর উচ্চতা এইচ। এখানেও আমাদের দেখো শঙ্কুর চঙের ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ। এখানে ভূমিগুলো যেহেতু সমান বলেছে তাই ব্যাসার্ধ সমান হবে, উচ্চতাও সমান বলেছে, তাহলে আমাদের এইচটাও সমান হবে, তার জন্য আমরা আর এইচ নিতে পারলাম। তাহলে এই ছিল শঙ্কুর আয়তনের সূত্র, এটা হচ্ছে চঙের আয়তনের সূত্র। চলো এদের অনুপাতটা করি। পাই কেটে দাও, এইচ কেটে দাও, আর স্কোয়ার কেটে দাও, তাহলে এখানে কত থাকলো 1/3 ইজডু, আর এইদিকে সব কেটে দিতে 1। এবার দেখো এটাকে ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যা যদি করতে চাও, তাহলে এটাকে তোমাদের যে করতে হবে, হরে যেটা থাকবে এই যে লসাগু, হর তো 3, তো লসাগু 3, এই 3 দিয়ে দুজনকে গুণ করবা। তাহলে 3 দিয়ে আমরা 1/3কে গুণ করবো ইজডু, আর 1কেও আমরা গুণ করব 3 দিয়ে। এভাবে আমাদের ভগ্নাংশ অনুপাতকে পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করা হয়। 3 কেটে গেল, এখানে 1 হয়ে গেল ইজডু, আর এখানে কত দেখো 3 একে 3। তাহলে আমাদের দেখো শঙ্কুর আর চঙের আয়তন অনুপাতটা 1:3 পেলাম। তাহলে এখানে 1:3 আমাদের কিন্তু প্রশ্নে বলেছিল, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে? তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমাদের সত্য, যেটা প্রশ্নে বলেছে সেটা আমাদের আসলো। তাহলে এখানে আমরা লিখে দেবো সত্য। দেখো 4-এর প্রশ্নগুলো চলে আসলাম। তো 4-এরগুলো আমাদের 2 মার্কের প্রশ্ন আছে, তোমরা এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পেয়ে যাবা। তোমরা দেখে নেবো 4-এর প্রশ্নগুলো কী বলছে। তো 4-এর 1-এর প্রশ্নটা নিয়েছি, আমাদের দেওয়া আছে √5 + √3 সমান যদি এ হয়, তাহলে আমাদের মান বের করতে বলেছে √5 - √3 এর মানটা কত হবে। দেখো এখান থেকে আমরা এর মানটা আমরা বের করে নিতে পারবো। তো আমরা প্রথমে করব কি, আমরা 1/, করে নিই। তাহলে এদিকে 1/, করে নেব, √5 + √3, আর এটাকে 1/, করে নেব, ঠিক আছে? উভয় দিকেও করতে পারবো, আমরা মানগুলো উল্টে নিলাম। এখন আমরা হর কম্বিনেশন করি। তো এখানে যদি হর কম্বিনেশন করা যায়, তা দেখো যেটা আছে তার বিপরীত সাইন দিয়ে গুণ করতে হয় হরে, এটাকে হর কম্বিনেশন বলা হয়। উপরে 1 আছে, তাহলে এটাই গুণ হবে, তাহলে আমাদের থেকে হবে √5 - √3, আর এদিকে আমরা 1/a পেয়ে গেলাম। √5 - √3, এখানে দেখো এটা আমাদের সূত্র পড়বে a² - b²।
কারণ তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা এখানে আছে সেটা এখানে আছে, এটাও সেখানে এটা আছে। তাহলে আমাদের দেখো প্লাস মাইনাস, এটাতে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তোমরা এই সূত্রটা সবাই জানো এই সূত্রটা। তো আমি তোমাদের একটু দেখাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই আকারটা আমাদের তৈরি করা ছিল, তাহলে আমরা লিখতে পারলাম এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এই যে সাজিয়ে নিয়েছি এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এদিকে আছে আমাদের 1/a। আচ্ছা, তাহলে উপরে আমাদের √5 মাইনাস √3 রেখেই দাও, এর এই মানটা বের করতে বলেছে, দেখো এই মানটা আমাদের বেরিয়ে আসবে সহজে। আর এখানে সলভ করো, এটা পেয়ে যাবে তোমরা 5 মাইনাস 3, এদিকে 1/a। তাহলে দেখো এটা √5 মাইনাস উপরে √3, আর এখানে আমাদের 2 দাঁড়িয়ে গেল 1/a। এবার লক্ষ্য করো এখানে এই 2টা এদিকে বর্গগুণ করতে পারবা, তাহলে অতএব দিয়ে আমরা দেখো মানটা পেয়ে যাচ্ছি √5 মাইনাস √3 সমান সমান করতে হবে, এই 2টা চলে আসবে একের সঙ্গে বর্গগুণন, তাহলে উপরে এখানে 2 হয়ে যাবে আর নিচেতে এ আছে। তাহলে যার মানটা বের করতে বলছিল এর মান কত পেয়ে গেলাম 2/a, এটাই আমাদের অ্যান্সার। তা পেয়ে গেলাম 2/a। এবার 4-এর 2-এর প্রশ্নটা করাবো। আচ্ছা, তোমাদের আমি এর আগের ভিডিওতে বলেছি একটা কথা, যে ব্যাকগ্রাউন্ডের যে আওয়াজটা, তাই না, ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাওয়া যাচ্ছে। তো তোমাদের বলে রাখি যে এখানে যে ক্লাসগুলো হয়, তো দিনের বেলা ক্লাসটা করাচ্ছি আমি। এখানে যৌথ বাড়ি, আমাদের যে পরিবারটা আছে অনেক লোকজন আছে, প্রচুর লোকজন, তাহলে একটু আওয়াজ পাওয়া যাবে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আসবে তোমাদের। তো কোনো ব্যাপার নাই, আমাদের সেরকম অত বেশি জোরে আসবে না, যেহেতু আশেপাশে কাজ চলছে, এটা ওটা হচ্ছে সংসারের কাজ। সংসার মানে বুঝতে পারছো একটা আওয়াজ লেগে আছে, আর আমাদের অনেকজন সদস্য আছে, তো ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো আসবে, একটু ইগনোর করবা তোমরা, অসুবিধা নেই। আমি চেষ্টা করবো যেন আওয়াজটা বেশি না, ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো পাওয়া যায়, আমি ওটা ধ্যান রাখবো, লক্ষ্য রাখবো। তো যাই হোক, কোনো অসুবিধা নাই, আমরা কিন্তু অঙ্ক বুঝছি, অঙ্কতে কোনো সমস্যা নাই। তোমরা শুধু দেখবা যে লাইটের যেন কোনো অসুবিধা না হয়। তো আগের চেয়ে আমি লাইটটা বেটার করেছি, আগে আমাদের ভিডিওতে একটু লাইট কম ছিল, এখন একটু মনে হয় যে লাইট ভালো হচ্ছে। তো তোমরা কমেন্টে জানাবা, তাই না, তো লাইট কীরকম পাচ্ছ, তোমাদের দেখার কোনো অসুবিধা হচ্ছে না তো। আর সাউন্ডের কথা তোমরা কমেন্টে বলেছিলা যে সাউন্ডটা একটু হবে, যেটা আমি বলবো, এর আগেও বলেছি যে আমাদের বড় পরিবার, লোকজন বেশি আছে, একটু আওয়াজ হবে, আসছে, ওটা কোনো অসুবিধা নাই। তাহলে আমাদের অঙ্কে করার সময় আমরা যদি অঙ্ক মনোযোগ দিয়ে বুঝি, আর অঙ্কের যদি আমাদের মনোযোগ থাকে, তাহলে একটু আওয়াজে আমাদের কোনো যায় আসবে না, আমাদের ওই আওয়াজ নিয়েও আমরা অঙ্ক করতে পারবো। তো চলো আমরা 4-এর 2 নম্বর অঙ্কটা আমরা করাবো। 4-এর 2-এর প্রশ্নটা পড়ে নিচ্ছি, কী বলছে দেখো। প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? n বছর পূর্বে জনসংখ্যা আমাদের বের করতে বলেছে। তাহলে n বছর পূর্বে জনসংখ্যাটা ধরে নেব যে x জন ছিল। আমরা লিখি ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, আমরা x জন ধরে নিলাম, ওকে। তাহলে n বছর পূর্বে ধরলাম, এখন n বছর পর যেটা বর্তমান জনসংখ্যা কত হবে, তাহলে অতএব n বছর পর জনসংখ্যা হবে, এটাকে বর্তমান জনসংখ্যা বলা হয়। তা দেখো পূর্বে থেকে এখন বর্তমান নিয়ে আসছি, তাহলে x জন ছিল, x জন থেকে আসবে বর্তমানটা, তাহলে x হবে আমাদের এটা, এখানে x × 1। এবার দেখো এখানে আমাদের বৃদ্ধি বলেছে R%, বৃদ্ধি বলতে প্লাস দিবা, আর যদি এখানে R% হ্রাস বলতো এখানে মাইনাস দিতাম। তাহলে এখানে R% আছে, তাহলে R/100 হবে, R/100, ঠিক আছে, এটা আমাদের R আছে, R/100, আর হোল টু দি পাওয়ার কত হবে আমাদের, এখানে হচ্ছে n বছর, তো সময়টা এখানে দেখো n, এই হলো আমাদের সূত্রটা। এবার এই যে বর্তমান জনসংখ্যা যেটা পেলাম, এই জনসংখ্যাটা আমরা বলেছি p, তাহলে এটা সমান p হবে। তাহলে অতএব আমরা দেখো x × 1 + R/100 হোল টু দি পাওয়ার n সমান আমরা p বলে দেব। তাহলে আমাদের দেখো n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল সেটা বের করতে বলেছে, মানে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি x এর মানটা বের করি, তাহলে আমাদের দেখো p বাই, এটা নিচে নেমে যাবে 1 + R/100 হোল টু দি পাওয়ার কত n। তাহলে এখান থেকে দেখো এখানে মানটাকে একটু সরল যদি করে নিই আমরা, তাহলে এই যে নিচেরটাকে যে উপরে নিয়ে যাই, তাহলে দেখো কীভাবে দাঁড়াবে, তো এটা হবে p × 1 + R/100, দেখো এটা -n করে দিতে পারবো সূচকের নিয়মে। যদি মাইনাস থাকতো এটাকে আমরা নিচে নামাতে পারবো 1/, করে, আর নিচে ছিল তো উপরে নিয়ে গেলে আমাদের কী হবে, পাওয়ারটাকে মাইনাস করে নেবে, এটা সূচকে তোমরা শিখেছো। তো দেখো আমাদের যে পূর্বে n বছর পর জনসংখ্যা ছিল সেটা কিন্তু এতজন পেয়ে গেলাম আমরা, তাহলে অ্যান্সার আমরা লিখে দেবো এতজন। তো আমরা লিখে দেবো, অতএব দিয়ে লিখে দিচ্ছি যে n বছর পূর্বে জনসংখ্যা ছিল
কত পেলাম অ্যান্সারটা? আমরা অ্যান্সারটা পেয়েছি পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার -n, তাই না? পাওয়ারটা কিন্তু -n হবে। এত জন আমরা এখানে লিখে দেবো, এত জন। 4-এর 3-এর প্রশ্ন দেখো, আমাদের আছে a ভেরিয়েস 1/c, c ভেরিয়েস 1/b। তাহলে এই দুটো থেকে আমাদের দেখো a ও b এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, মানে a ও b এর মধ্যে কীরকম ভেদ সম্পর্ক থাকবে, ব্যস্ত না সরল। তো দেখো আমরা এই দুটো থেকে আমরা বের করে নিতে পারবো a ও b এর মধ্যে কী সম্পর্ক আছে। তাহলে দেখো এখানে আমরা ভেদ উঠাবো, তাহলে ভেদ উঠালে পরে সমান সমান k1c হয়ে যাবে, তাই না? এটাই হয় আমাদের ভেদ উঠিয়ে একটা সমান সমান আর একটা ধ্রুবক চলে আসবে। আর এইদিকে যদি উঠাই আমরা, তাহলে এখানে হবে c = k2/b হয়ে যাবে। পাশে তোমরা বলবাই যে k1 k2-র পরিচয়, তখন বলবো যেখানে k1, k2 এরা কি হলো, এরা হচ্ছে অশূন্য। অশূন্য বলতে শূন্য হবে না, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? এই কথাটা কিন্তু তোমাদের বলতে হবে, খুবই ইম্পর্টেন্ট কথা এটা। k1 আর k2-র পরিচয় দিয়ে দেবা। আচ্ছা, এবার দেখো তো আমাদের এখানে a আর b আছে, তাহলে c-টাকে আমরা হাঁটাবো, যেন a আর b থাকে, তখন a ও b এর মধ্যে সম্পর্ক বের করতে পারবো। আচ্ছা, c আছে, c এর মানটা জানা আছে, বসিয়ে দাও এখানে। তাহলে বা a সমান k1 উপরে আছে, k1 থেকে গেলে উপরে, আর নিচে c এর জায়গায় আমরা বসাবো k2/b। তাহলে দেখো বা a সমান উপরে আমাদের k1 ছিল, আর এটা আমাদের কি হবে, উল্টে যাবে মানটা, k2/b ছিল আমাদের b/k2 হয়ে যাবে, ভগ্নাংশ যেভাবে সরল হয়। বা a সমান k1/k2 ইন্টু b। ওকে, তারপর দেখো বা এই k1/k2টাকে আমরা n ধরে নিলাম ইন্টু b। পাশে এখানে বলে দেবো যে n এর মানটা আমাদের কত, k1, k2। এরা কি, এরা হচ্ছে অশূন্য ধ্রুবক, এখানে কিন্তু ভেদ বলবা না, অশূন্য ধ্রুবক বলবা। অশূন্য ধ্রুবক ভেদ কখন, যখন ভেদ উঠবে তখন ভেদ ধ্রুবক, আর এখানে শুধু একটা অন্য ধ্রুবককে একটা অন্য ধ্রুবক ধরেছি, তাহলে আমরা n এর পরিচয় দিয়ে দিলাম। এবার এখান থেকে লক্ষ্য করো তোমরা, এই যে ইকুয়াল আর ধ্রুবকটাকে উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে a ভেরিয়েস b, দেখো এই যে আমাদের সম্পর্কটা, তাহলে a ও b এর মধ্যে একটা সরল ভেদ সম্পর্ক আছে, তাহলে অতএব দিয়ে তোমরা এখানে লিখে দিতে পারবা। তাহলে অতএব a ও b এর মধ্যে সরল ভেদ, দেখো a ভেরিয়েস b এসেছে, তাহলে সরল ভেদ, আর a ভেরিয়েস 1/b আসলে পরে ব্যস্ত ভেদ বলতাম, ঠিক আছে? তাহলে a ও b এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে, বাস এটাই আমাদের অ্যান্সার। 4-এর প্রশ্ন দেখো, আমাদের দেওয়া আছে sin⁶ α প্লাস cos⁶ α প্লাস 3sin² α ইন্টু cos² α, এর মানটা আমাদের বের করতে বলেছে, এর মান কত হবে। তো দেখো এটাকে আমরা একটা সরল করি। সাইন, দেখো সাইন এখানে আমরা কি করব, সাইন স্কোয়ার করলাম আর বাইরে কিউব করে দিলাম, তাহলে এভাবে 6 পাওয়ারটাকে 2 আর 3 দিয়ে করতে পারবো, কারণ পাওয়ার পরে গুণ হয়ে যায়, 2 3 6 আবার ফিরে পাবা। আচ্ছা, এখানে সাইন আলফা থাকবে, তাহলে সাইন আলফা স্কোয়ার তার হোল কিউব করে দিলাম, আর একইভাবে এটাকে করে নাও, cos² আলফা তার হোল কিউব করে দিলাম। ওকে, মানে এটা a কিউব, এটা b কিউব, এটা b ধরে a কিউব প্লাস b কিউব সাজালাম। আর এখানে দেখো 3 sin² আলফা আর cos² আলফা। এবার এখানে একটু লক্ষ্য করবা তোমরা, এই যেটা আমাদের ছিল 3 sin² আলফা cos² আলফা, এই তো এখানে দেখো তো আমাদের 1 তো গুণ আছে, আমরা এখানে 1 গুণ দিতে পারবো, কারণ 1-এর সঙ্গে গুণ হয়ে তো এটাই থাকবে। তাহলে এই যে 1টা আমাদের আছে, এই 1-এর জায়গায় আমরা লিখে দেবো sin² আলফা প্লাস cos² আলফা, কারণ তোমরা জানো যে sin² আলফা প্লাস cos² আলফার মানটা 1 হয়, কোনটা একই আছে, তাহলে এদের বর্গের যে সমষ্টিটা কী হবে, 1 হবে। তাহলে এই 1-এর জায়গায় আমরা এটা বসিয়ে দিয়েছি। এবার তোমরা লক্ষ্য করো, আমাদের sin² আলফা a আর cos² আলফা b ধরে সূত্রটা দেখো কী পড়ছে, এটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে এটা আমাদের কি a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা এখানে লিখে দেব sin² আলফা প্লাস cos² আলফা তার হোল কিউব। তোমার এই সূত্রটা জানতে হবে, যেহেতু আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, দেখো a প্লাস b হোল কিউবের সূত্রটা তোমরা জানবা যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এই যে এই সূত্রটা থেকেই আমরা কিন্তু এটা তৈরি করেছি।
এবার দেখো এর মান তো দেখো 1 সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা হচ্ছে 1, তাহলে 1 এর কিউব, আর 1 এর কিউব কী হয় 1ই হয়, তাহলে আমরা দেখো এর মানটা আমরা কিন্তু 1 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার আমাদের 1। এবারে 5 প্রশ্নটা দেখো, আমাদের বলেছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, এদের কেন্দ্র 3টি যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার উচ্চতা কত হবে। বা খুব ভালো সুন্দর প্রশ্ন বলেছে এখানে, তা প্রশ্নটা একটু মন দিয়ে দেখো, অ্যান্সারটা আমি করাবো, তোমাদের শুধু একটু মন দিয়ে দেখতে হবে কীভাবে করাচ্ছে। তাহলে এখানে দেখো 3টি কিন্তু বৃত্ত বলেছে, তাদের ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে একই ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে সমান ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত অঙ্কন করতে হবে, আর তারা কিন্তু বহিঃস্পর্শ করবে। তা চলো আমরা অঙ্কন করে দেখাচ্ছি। এই যে আমাদের একটা বৃত্ত বহিঃস্পর্শ করেছে, তাহলে আমরা এখানে দেখাচ্ছি সমান হবে 3টে বৃত্ত, আর একটা নিচের দিকে এই দিকে দেখাবো আমরা, তাহলে আমরা এখানে দেখাচ্ছি, দেখো এই জায়গায় এইভাবে করে মোটামুটি দেখো আমাদের বৃত্ত তৈরি করে নিতে হবে। এটা বৃত্ত একটু খারাপ হয়ে গেল, তো চলো তাহলে আমাদের দেখো বৃত্তের কেন্দ্রগুলি যদি যোগ করি, এখানে আমাদের কেন্দ্র আছে, আর এখানে কেন্দ্র আছে, আর এখানে কেন্দ্র আছে, কেন্দ্রগুলো যোগ করে নাও এইভাবে, এইভাবে আর এইভাবে করে নাও, ঠিক আছে। আচ্ছা এটা আমরা এ নাম দিলাম, আচ্ছা এটা আমরা বি নাম দিলাম, এটা আমরা সি নাম দিলাম, তাহলে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের উচ্চতা আমাদের বের করতে বলেছে, ত্রিভুজের উচ্চতা কত হবে। আচ্ছা তাহলে এখানে দেখো তো আগে, এখানে আমরা যদি পি নাম দিই, এটা পি, এটা নাম দিলাম কিউ, আর এটা নাম দিলাম আমরা এস। তাহলে লক্ষ্য করো এই যে এস, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ হলো 3 সেমি, এদিকে 3 সেমি, এখানে 3 সেমি, এদিকে 3 সেমি, ব্যাসার্ধ কিন্তু সমান আছে, এটাও 3 সেমি, এটাও আমাদের 3 সেমি। তাহলে এখানে এ বি, ঠিক আছে, এখানে দেখো এদিকে 3 আর 3, তাহলে এ বি আমরা কি পেয়ে যাচ্ছি, এ বিটা 3 যোগ 3, মানে আমরা কিন্তু 6 সেমি পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা কি পেয়ে যাবো, এসিটাও 3 যোগ 3 কত সেমি, 6 সেমি পেয়ে যাচ্ছি আমরা। বিসিটা দেখো 3 যোগ 3, তো লক্ষ্য করো এই যে 3 আর 3 যোগ, এদিকের ব্যাসার্ধ যোগ হয়ে পেয়ে যাচ্ছে আমরা 6 সেমি। তাহলে আমরা দেখো এখানে কি পেয়ে গেলাম, আমরা এ বি সমান সমান বিসি সমান সমান এসি পেয়ে গেলাম। তাহলে এখানে এবিসি ত্রিভুজটা কী হবে, তো আমরা বলবো এখানে এবিসি ত্রিভুজটি কী পেয়ে গেলাম, সমবাহু পেয়ে গেলাম, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কী জানি আমরা, দেখো সমবাহু ত্রিভুজে বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি 6 সেমি, তা অতএব লিখব, অতএব সমবাহু এবিসি ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা তোমাদের জানতে হবে, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা জানতে হবে। তাহলে √3/2, বাহু পেয়ে গেছি 6, এই যে ত্রিভুজের বাহুগুলো 6 পেয়ে গেছি, এত সেমি, তাহলে 2 3 6, তাহলে কত পেয়ে গেলাম আমরা, 3√3 সেমি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে সমবাহু ত্রিভুজের যে উচ্চতা, যে ত্রিভুজটা গঠন হবে সেই ত্রিভুজের উচ্চতা বের করতে বলেছিল, তার উচ্চতা পেয়ে গেলাম 3√3 সেমি। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে, একটি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি যদি হয়, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমাদেরকে জানতে হবে, ব্যাসার্ধ দেওয়া আছে। অর্ধগোলক দেখো, আমি অর্ধগোলক যদি একটা তৈরি করি, তো তোমরা দেখেছো বাটির মতন আকৃতি হবে, এই যে বাটি, ঠিক আছে, এটা আমাদের অর্ধগোলক। এভাবে একটা বাটির উপরের তলটা, যে বাটিতে তোমরা পায়েস খাও, তরকারি খাও, সবজি খাচ্ছ, যা কিছু খাচ্ছ, ওই যে বাটি আমাদের, তাহলে বাটিটা হলো আমাদের অর্ধগোলকের একটা উদাহরণ ছবি। আচ্ছা অর্ধগোলকের সমগ্রতল বলতে অর্ধগোলকের দুটো তল পাওয়া যায়, এটা একটা বক্রতল আর এদিকটা একটা সমতল। এটা তো দেখো উপরের তলটা, তাই না, বাটির উপরের তলটা তুমি যদি একটা প্লেট বসিয়ে দাও, তাহলে এটা কী পাবা, বৃত্তাকার প্লেট বসাতে হবে সেই ঢাকনাটা, তাহলে এটা আমাদের কিন্তু বৃত্তাকার সমতল আছে, আর এটা বক্রতল আছে। তাহলে এর যে ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, এটা ও এ ব্যাসার্ধ, এটা আমাদের 7 সেমি ব্যাসার্ধ বলে দিয়েছে। তাহলে দেখো, তাহলে আমাদের ব্যাসার্ধ যদি আর হতো, তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে দেখো আমাদের বক্রতলের সূত্র হচ্ছে 2πr², যদি ব্যাসার্ধ আর হয়, তাই না, আর উপরে বৃত্তটা এটা হচ্ছে πr², তার দুজন যোগ হয়ে কত যাবে,
দুজনে মিলে হয়ে যাবে, এই দুজন আমাদের মিলে হবে কত 3 পাই আর স্কোয়ার। ওকে, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা পেয়ে গেলাম সমগ্রতলের অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 3 পাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখব, তাহলে অতএব অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি জানলাম আমরা 3 পাই আর স্কোয়ার। আর বলতে এখানে কত 7 আছে, বর্গ সেমি, এককটা আমাদের সেমি আছে, বর্গ সেমি। সরল করে নাও, 3 ইন্টু পায়ের মান তো 22-এর 7, এটা 7-এর স্কোয়ার ছিল, 7 × 7 বর্গ সেমি। একটা 7 কেটে দাও। এখানে দেখো 3 দিয়ে 6, 3 দিয়ে 6 66, এটা 7 বর্গ সেমি। তাহলে দেখো 742, আবার 742 হাতে 4, 42 আর 4 46, তাহলে 462 বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার। এবার 8-এর প্রশ্নটা দেখো, আমাদের আছে 11 ডিগ্রি 15 মিনিট। আচ্ছা দেখো, একটা ড্যাশ তাহলে আমরা মিনিট বলবো, আর ডবল ড্যাশ তাহলে সেকেন্ড বলবো আমরা। তাহলে 11 ডিগ্রি 15 মিনিট, তো এতকে কী করতে বলেছে, এতকে রেডিয়ানে প্রকাশ করো। তো রেডিয়ানে প্রকাশ করতে বলেছে, তো আগে আমরা কি করব, আগে আমরা ডিগ্রিতে করি। তো ডিগ্রিতে করে তারপরে রেডিয়ানে আমরা প্রকাশ করে দেবো। তাহলে দেখো ডিগ্রি করতে গেলে আমরা কি করব, 11 ডিগ্রি যোগ আর 15 মিনিট আমরা পৃথক পৃথক করে নিলাম। এভাবে তোমরা যোগ দিয়ে আলাদা করতে পারবা। তাহলে 11 ডিগ্রি যোগ, এবার দেখো 15 মিনিটকে আমরা ডিগ্রি করব। তাহলে মিনিটকে যদি ডিগ্রি করো, তা তোমাদের কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। তা মিনিটকে 60 দিয়ে ভাগ করলে কী হয়ে যাবে, আমাদের ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে তোমাদের জানতে হবে যে 60 মিনিট সমান 1 ডিগ্রি, তাই না? তার জন্য আমরা এটা করতে পারলাম। এবার এখানে কাটাকাটি করো, 15কে 15, 15 × 4 = 60। তাহলে এখানে আমাদের দেখো, আমরা যদি ডিগ্রিটা যদি ভগ্নাংশে যোগবিয়োগ করি 4 লসাগু, তাহলে 11 × 4 = 44 প্লাস এটা 1 এত ডিগ্রি, এখানে ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে আমরা কত পেয়ে গেলাম, দেখো আমরা পেয়ে গেলাম 45/4 ডিগ্রি, এভাবে পেয়ে গেলাম আমরা। এই যে এটাকে আমাদের করতে হবে এখন কিসে, আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ান মানে যেটাকে বৃত্তে মানে বলা হয়। তাহলে আমরা বলবো এত এর রেডিয়ান বা বৃত্তে মান বলতে পারবো, রেডিয়ান মান। দেখো এর রেডিয়ান মানটা চেয়েছে, তাহলে কি করবা তোমরা, যার রেডিয়ান মান চাইবে তাকে গুণ করে দেবা কত দিয়ে, π/180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবা, তখনই তোমরা রেডিয়ান মানটা পেয়ে যাবা। তাহলে যে ডিগ্রি আর ডিগ্রি কেটে দিলাম। এবার দেখো 45/4 আমাদের 180 হয়। তাহলে এটা কাটাকাটি করলে 45/4 180। তাহলে দেখো উপরে আমাদের পাই থেকে গেল, আর নিচে 4 × 4 = 16। তাহলে আমাদের যে এত রেডিয়ান মানটা কত পেলাম, π/16, এটা আমাদের অ্যান্সার। রেডিয়ান মানে আমরা প্রকাশ করে দিলাম। এবার 9-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছি একটি পরিসংখ্যা বিভাজনের গড় দেওয়া আছে 8.1, আর সামেশন FI/X এর মানটা 132 + 5K দেওয়া আছে, সামেশন FI এর মানটা 20 দেওয়া আছে। তাহলে K এর মানটা কত? এই অঙ্কটা বহুবার আমাদের ক্লাসে হয়েছে, ঠিক আছে, করিয়েছি বহুবার। তো চলো আমরা রিপিট আসা অঙ্ক করাবো, যে জানা অঙ্ক আমরা শিখবো। যত শিখবো তত আমাদের ভালো, অঙ্কটা একদম মনে থেকে যাবে, আমরা ভুলবো না। তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, যৌগিক গড়ের সূত্র এখানে জানতে হবে। তাহলে আমরা লিখবো অতএব যৌগিক গড়, এই সূত্রটা তোমাদের জানবা, যেটা হয় সামেশন FI/XI বাই সামেশন FI। এটা হচ্ছে যৌগিক গড়ের সূত্র। এর মানটা বলে দিয়েছে, এই যৌগিক গড়টা কত বলে দিয়েছে, 8.1 বলেছে। তাহলে চলো এদের মানগুলো আমাদের জানা আছে। সামেশন FI/X এর মানটা দেখো এখানে বলেছে 132 + 5K, ওকে। আর নিচে সামেশন FI এর মানটা দেওয়া আছে 20। তাহলে এটা আমাদের 8.1 বর্গমূল করে নাও, 132 + 5K। এটা দেখো, এটা যদি গুণ করো তাহলে এটা হবে কত, এই শূন্যের জন্য দেখো একটা দশমিক উঠে যাবে, এটা তোমরা জেনে রাখো যে 0 আর দশমিক উঠে গেল। তো 2 দিয়ে গুণ করো, 2 × 1 = 2 আর 2 × 8 = 16, 162। আর দশমিকও দিলাম না, শূন্য দিলাম না, ওকে। এবার এখান থেকে আমরা যোগ বিয়োগ করবো, 162 থেকে 132 বিয়োগ হবে। তো তোমরা দেখো 0 আর এটা 3 30 পেয়ে যাবা, 5 × 6 = 30। আমরা কিন্তু K এর মানটা পেয়ে গেলাম।
কত পেয়ে গেলাম 6, এটাই আমাদের অ্যান্সার। এবার 4-এর 10 নম্বর অঙ্কটা করাবো। তাহলে দেখো সব অঙ্ক তোমরা কিন্তু বুঝতে পারছো, ভালো ভালো ক্লাসের আজকের ক্লাসের অঙ্কগুলো আছে, আমি কিন্তু সব বুঝিয়ে দিচ্ছি ভালো করে, কোনো জায়গায় কোনো অসুবিধা হবে না। যদিও কোথাও ডাউট হয় তো তোমরা কমেন্টে জানাবা। তাহলে প্রতির সাথে তোমাদের অঙ্ক শেখাচ্ছে এবছর 2025 সালে তোমাদের কিন্তু ম্যাথ ক্লাসে কিন্তু তোমাদের নাম্বার হতে চলেছে। মাধ্যমিকের ম্যাথ তোমরা পরীক্ষায় বসবা, কোনো ভয় নাই। প্রদীপ স্যারের অঙ্ক দেখো, শিখো, প্রতিটা ক্লাস ভালো করে শিখো, অঙ্কতে কোনো সমস্যা হবে না, এটা আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। তোমরা অঙ্ক ভালো করতে পারো পরীক্ষায়, শুধু ভালো করে তোমরা ক্লাস করো। দেখো প্রতিটা ক্লাস কিন্তু তোমাদের মন দিয়ে এবং ধৈর্য সহিত তোমাদের ক্লাসগুলো দেখতে হবে। আর তোমাদের যেটা বলবো, তোমাদের ভিডিওগুলো একদমই খুব ভালো হচ্ছে, ক্লাসগুলো তোমরা ভালো দেখছো, তোমার ভিডিওগুলোতে লাইক নিশ্চয়ই করবা এবং বন্ধুদের কাছে এই ক্লাসগুলো ভিডিওগুলো শেয়ার করবা বেশি বেশি করে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এইরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের আমরা দেখে নেব 10-এর অঙ্কটা কী বলছে। তো যে 10-এর অঙ্কটা আমাদের যেটা দেওয়া আছে, a + b √ab = 2:1, এটা দেওয়া আছে। আমাদের এখানে মানটা বের করতে বলেছে a/b, এর মান কত হবে। তাহলে দেখো আমরা এর মানটা আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা এখানে করব কি, অনুপাতকে বাই করে নিই আমরা, a + b আর √ab, এখানে 2/1। এবার কি করব, রুটটা উঠাবো, আমরা বর্গ করে নিই, উভয় পক্ষে বর্গ, এটা স্কোয়ার, আর এর বর্গ মানে দেখো এটা ab হয়ে যাবে। তোমাদের বলে রাখি যে √এর বর্গ করলে সেটা √টা উঠে যায়, ab-টা হয়ে যায়। আর এখানে 4/1, এবার বর্গগুণ করে নিই, বর্গগুণন 4ab, এটা সূত্র a² + 2ab + b², এটা বাঁদিকে নিয়ে আসলাম 0। তাহলে a² দেখো এটা যোগ বিয়োগ করলে এটা -2ab পেয়ে যাবা + b² = 0। দেখো এটা আমাদের সূত্র পড়ে যাচ্ছে a - b তার হোল স্কোয়ার সূত্র = 0। তাহলে ডান দিকে যখন 0 হয়ে গেল তাহলে বর্গ উঠিয়ে নাও, তাহলে a - b = 0। তাহলে আমরা a = b পেয়ে গেলাম, তাই না? এই যে দেখো -bটা ডান দিকে নিয়ে গেলাম, a = b। তাহলে এখানে আমরা a/b করে নেব, এদিকে আমাদের কে থেকে গেল, 1 থেকে গেল। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে a/b যদি করো তাহলে 1/1 আছে, তাহলে এখানে আমরা 1/1 করতে পারবো। তাহলে a/b এর মানটা 1/1 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 11 নম্বর প্রশ্নটা বলছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান বের করতে বলেছে। তো বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, চলো ছবিটা এঁকে আমরা ভালো মতো আরও বোঝার চেষ্টা করি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ আমরা তৈরি করে নিই। a b c আর d, ABCD আমাদের কি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা তাহলে এখানে দেখো এই যে কোণগুলো আছে, কোণগুলোর অনুপাত এখানে বলে দিয়েছে, 3টি কোণের অনুপাত কত বলেছে, 1:2:3। তাহলে আমরা ধরো এই কোণটাকে আমরা x ডিগ্রি ধরে নিলাম অনুপাত থেকে, এটাকে আমরা 2x ডিগ্রি ধরে নিলাম। আর 3 আছে বলে এই কোণটাকে পরপর বলেছে, তাহলে পরপর 3টি কোণকে আমরা ধরে নিলাম অনুপাত থেকে, এটা আমরা 3x ডিগ্রি ধরে নিলাম। ওকে, আচ্ছা দেখো বৃত্তস্থ চতুর্ভুজের আমরা এই যে বিপরীত কোণগুলি কী হয়, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাহলে এদের যোগফলে 180 ডিগ্রি দেখাতে পারবো। আর এখানে একটা আমরা লিখে দিই, ধরি এ কোণটা আমরা ধরলাম, তাই না? এ কোণটা আমরা কত ধরলাম, তাহলে এ কোণটাকে আমরা ধরেছি x ডিগ্রি। আর এই যে সি কোণটা, তাহলে সি কোণটা আমরা ধরেছি কত, তাহলে সি কোণটাকে ধরেছি আমরা 3x ডিগ্রি, এটা অনুপাত থেকে আমরা নিয়ে নিয়েছি। তাহলে আমরা যেহেতু আমরা লিখব, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে? এটা তোমাদের জানতে হবে, তোমরা জানো। তাহলে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাহলে আমরা বলতে পারবো কোণ এ যোগ কোণ সি, এদের যোগফলে কত হবে, 180 ডিগ্রি হবে। তাহলে কোণ এটা আমরা x ডিগ্রি ধরেছি, আর কোণ সিটা আছে আমাদের 3x ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 4x ডিগ্রি, 180 ডিগ্রি। 4 দিয়ে কাটাকাটি করে দাও, তাহলে এখানে পেয়ে যাবো, দেখো 4 দিয়ে কাটাকাটি গেলে 45 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে অতএব x ডিগ্রি সমান কত পেয়ে গেলাম, 45 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা আমাদের দেখো প্রথম আর তৃতীয়, প্রথম হচ্ছে এই কোণটা, তাহলে অতএব দিয়ে আমরা বলে দেব
প্রথম কোণটি পেয়ে গেলাম 45 ডিগ্রি এবং তৃতীয় কোণটি দেখো তো, আমরা 3x এর মান কত পেয়ে গেলাম 45 ডিগ্রি। তাহলে এখানে গুণ করলে কত পেয়ে যাবো 135 ডিগ্রি। 45 চিহ্নে কত হয় 135 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। তাহলে প্রথম কোণটি পেলাম 45 ডিগ্রি আর তৃতীয় কোণটি পেয়ে গেলাম 135 ডিগ্রি। দেখো 4-এর 12 নম্বর প্রশ্নটা। তো আজকের ক্লাসের শেষ প্রশ্ন এটা, তো আমরা দেখে নেব শেষের প্রশ্নটা কি বলছে। তো এখানে বলছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। আচ্ছা, তো আমরা প্রথমে দুটি গোলকের ব্যাসার্ধ ধরে নিই। আমরা ধরি দুটি গোলকের ব্যাসার্ধ, একটা R1 নিলাম ও একটা R2 নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো বক্রতলের ক্ষেত্রফল কি জানবো, তাহলে অতএব এখানে লিখব দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী পাবো দুটি গোলকের, তাহলে দেখো একটা পাবো আমরা 4, তো এখানে আমরা এইভাবে লিখি, তো একটা 4 পাই R1 স্কোয়ার ও একটা পাবো 4 পাই R2 স্কোয়ার, ঠিক আছে। বক্রতলের ক্ষেত্রফল বলতে হচ্ছে গোলকের 4 পাই R স্কোয়ার বলতে একটা R1 নিয়েছি একটা R2 নিয়েছি, তাহলে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করলাম। এদের যে আয়তনটা বলেছে অতএব আমরা বলবো 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার। এদের যে অনুপাতটা আমাদের কত বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে আমাদের 1:4। তাহলে 1:4 বলতে 1/4। এখানে 4 পাই কেটে দাও, তাহলে আমাদের দেখো R1 বাই R2 তার হোল স্কোয়ার করলাম, আর এখানে 1/2 তার হোল স্কোয়ার করলাম। এখানে R1 স্কোয়ার ছিল R2 স্কোয়ার ছিল, এটাকে আমরা R1 বাই R2 করে তার হোল স্কোয়ার করে দিলাম, ওকে। এবার পাওয়ার মিলে গেছে, তাহলে আমরা R1 বাই R2 এটা পেয়ে গেলাম কত 1/2 পেয়ে গেলাম। এই মানটা আমার কাজে লাগবে। এবার দেখো তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে, তাহলে আয়তনের অনুপাত কী হবে, তো এখানে গোলক দুটির যদি বলি, দুটি গোলকের এখানে আমরা বলে দিই গোলক, এই যে দুটি গোলকের আয়তনের অনুপাত, দুটি গোলকের আয়তন কি হবে, দেখো প্রথম গোলকের আয়তনে যে বলি 4/3 পাই R1 কিউব ও, আর দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই R2 কিউব। এটা হচ্ছে আমাদের আয়তন। তাহলে এদের অনুপাত বের করবো, অতএব আমরা লিখবো আমরা, আচ্ছা এখানে দেখাই আমি, তাহলে অতএব দুটি গোলকের আয়তনের অনুপাত, আমরা কত পেয়ে যাব, দেখো তাহলে আমরা করবো এখানে দেখো 4/3 পাই R1 কিউব = 4/3 পাই R2 কিউব। তাহলে এই যে 4/3 কেটে দাও, পাই কেটে দাও, তাহলে এটা আমরা দেখো R1 কিউব বাই R2 কিউব পেয়ে যাবো। তাহলে এটা আমরা R1 বাই R2 দিয়ে আমরা হোল কিউব দিয়ে দেবো। দেখো R1 বাই R2 এর মানটা 1/2 দিয়েছি, তাহলে 1/2 এর হোল কিউব, এটাকে তোমরা 1/8 ভাঙাতে পারবা। তাহলে দেখো এটা সমান কত আসছে 1:8 চলে আসছে। তাহলে দেখো দুটি গোলকের আয়তনের অনুপাতটা আমরা 1:8 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তো সব অঙ্কগুলো করিয়ে দিলাম। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, ভালো ভালো অঙ্ক আছে ক্লাসটাতে। তোমরা কিন্তু ক্লাসটা মন দিয়ে দেখো, একবারে বুঝতে না পারলে ক্লাসটা দুবারে দেখো, খুব ইম্পর্টেন্ট। এইসব অঙ্কগুলোর মাধ্যমে আসার চান্স আছে, তাহলে তোমরা ভালো করে অঙ্কগুলো দেখতে থাকো। তো তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।